know that this is our second free live class on speaking and writing. So first of all, I'm going to talk about writing. Those who are facing problem in translation, in this class, I'm going to talk about how can you translate different kinds of sentences from Bengali to English. বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স বা আর্টিকেল ট্রান্সলেট করতে গেলে কোন ধরনের বিষয়গুলো আমাদের মূলত জানতে হবে। একটু ভালোভাবে যদি আপনারা এই ক্লাসটি দেখেন, লাস্ট পর্যন্ত থাকেন, এতটুকু বলতে পারি সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আজকের এই ক্লাসটির পর থেকে। এখানে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা আমরা প্রত্যেকেই জানি। রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে, যে ফর্মুলাগুলো স্টেপ বাই স্টেপ আমি এখানে আলোচনা করেছি। অর্থাৎ একটা সেন্টেন্স যখন আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, আপনার সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। সেন্টেন্স কম্পোনেন্ট মানে কি জানেন? উপকরণ, এলিমেন্টস। অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতর সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব কোনটা, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। আমি আজকের গত ক্লাসটি আপনারা জানেন যে স্পিকিং রিলেটেড ছিল, আজও স্পিকিং নিয়ে আমি আলোচনা করব। ইভেন আমি গত ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করেছি, যারা দেখেননি সেটা দেখে নেবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে গত ক্লাসে একটা টপিক দিয়েছিলাম, আ পিকনিক দ্যাট আই এনজয়েড। এই টপিকের উপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে, যেটা আপনি আমার সামনে প্রেজেন্ট করবেন। সেখানে গ্রামাটিক্যালি কোনো ভুল হলে আমি আপনাদেরকে সংশোধন করে দিব। তো আমি জানি না কেউ করেছেন কিনা, বাট সেই সেই জায়গাটাতে পরে আসবো। বাট আজ আমি আগে ট্রান্সলেশন নিয়ে কথা বলবো, দেন স্পিকিং। অর্থাৎ যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, ইভেন বিভিন্ন জায়গায় যাদের এই সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে প্রবলেম ফেস করতে হয়, আজকে এই সম্পূর্ণ ক্লাসটি আপনি লাস্ট পর্যন্ত দেখলে এই ট্রান্সলেশন নিয়ে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। যে কোনো ধরনের বাংলা সেন্টেন্স, বাংলা আর্টিকেল, প্যারাগ্রাফ আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে টেন্স ধরতে পারি না, বা প্যাসিভ ভয়েস রিলেটেড সেন্টেন্স হলে সেটাও বুঝতে পারি না, কারেক্ট ওয়ার্ডার মেনটেন করতে পারি না, যে সাবজেক্ট কোনটা, এরপরে ভার্ব, তারপরে অবজেক্ট না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ, কিভাবে প্রেপোজিশন কিভাবে ব্যবহার করব, এই সমস্ত কনফিউশন আজ দূর হয়ে যাবে। আমি যাদেরকে ইংরেজি শেখাই, যারা আমার কাছে ক্লাস করেন, আপনারা যারা রেগুলারিটি মেনটেন করে করছেন, আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি। তো এই ক্লাসটি যদি আপনি দেখেন, প্র্যাকটিক্যালি ট্রান্সলেট করার ওয়ে আপনি বুঝতে পারবেন। তো মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন। আমাদের সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য কয়েকটি ফর্মুলা জানতে হবে। ফার্স্ট যে বিষয়টা, সেটি হচ্ছে প্রথমেই সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট আমরা কিভাবে পাবো? কে, কারা, কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। আমি সেই জায়গাটাতে আসবো। এরপর ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে। অর্থাৎ সেই যে সাবজেক্ট, ওই সাবজেক্ট কি করছে, ওইটাই আমার ভার্ব, যে কাজটা করে। রিপন ফুটবল খেলছে, তাহলে কে খেলছে, কারা খেলছে? রিপন খেলছে, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। দেন কি করছে রিপন? ফুটবল খেলছে। তো এইটা আমার ভার্ব। একটা কথা বারবার মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু বাংলায় সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। এই রিপনটা কি? সাবজেক্ট। এরপরে এই ফুটবলটা কিন্তু আমার এখানে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে জানেন? কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো এই হচ্ছে বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার আমি কি বলছি? যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ রিপন ফুটবল খেলছে, এই বাক্যটাকে আমি যদি ইংলিশে ট্রান্সলেট করি, আমার এরকম হবে যে রিপন ইজ প্লেইং ফুটবল, তাই না? আমার বাক্যটা এরকমই হচ্ছে, রিপন ইজ প্লেইং ফুটবল। মানে কি? রিপন ফুটবল খেলছে। তাহলে সাবজেক্টের পরে ইজ প্লেইং, অর্থাৎ আমি ভার্ব বসাইছি এবং ফুটবলটা লাস্টে বসিয়েছি। কিন্তু ইংলিশে দেখেন ফুটবলটা, বাংলায় দেখেন ফুটবল কিন্তু সাবজেক্টের পরে। তো এই যে ফাংশনটা, অর্থাৎ এইটা অনেকেই পারে না, অনেকেই বোঝে না, না বোঝার কারণেই এই ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন মনে হয়। অর্থাৎ ইংলিশের সেন্টেন্স ট্রান্সলেশন করতে গেলে আমরা ভুল করে থাকি। তো ইংলিশের যে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করার ক্ষেত্রে সবার আগে এটা ব্রেনে রাখবেন, আমি সাবজেক্ট, সাবজেক্টের পরেই যেন আমি ভার্বটা ইউজ করি।
বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বলবে। ইংলিশে ভার্ব, যে ভার্বটা আমি সাবজেক্টের পরে বসাবো, সেই ভার্বটাকে সঠিক টাইম অনুযায়ী বসাতে হবে। যেমন এখানে লেখা আছে খেলছে, এই খেলছে মানে আমি বুঝতে পারছি এটা একটা কন্টিনিউয়াস টেন্স। এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না। আপনাকে আগে বুঝতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স, আমার ইজ প্লেইং বসাতে হবে। এই ইজ প্লেইং না বসায় আপনি যদি এখানে প্লে বসান, প্লেইড বসান, হ্যাভ প্লেইড বসান, উইল প্লে বসান, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমি গত ক্লাসে এই কথাটি বলছিলাম যে ভার্বের জায়গাটা যে সঠিক রাখতে পারবে তার সব সেন্টেন্সই কারেক্ট, আর ভার্বের জায়গাটা যে ভুল করবে তার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস, উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি able to make any kinds of English sentence. এবার দেখেন, সাবজেক্ট এবং ভার্বের পর যে জায়গাটা সেটাকে আমি বলছি অবজেক্ট। তো মূলত এখানে অবজেক্ট না, এটাকে এক্সটেনশন বলতে হবে। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। কারণ এই জায়গাতে অবজেক্টও বসতে পারে, কমপ্লিমেন্টও বসতে পারে, অ্যাডভার্বিয়ালও বসতে পারে। এগুলো হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, আমাকে চিনতে হবে এটা কি। একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জাস্ট ওয়েট আ মিনিট। হিয়ার ইউ ক্যান সি 3 নম্বর, দেখেন একটু। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই অবজেক্ট। কি বা কাকে, কাকে প্রশ্ন করব জানেন? ভার্বকে। মনে রাখবেন, অবজেক্ট মূলত দুই প্রকার। কি বললাম? আমার সাথে রিপিট করতে পারেন, অবজেক্ট দুই প্রকার। একটা হচ্ছে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট, আরেকটি হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ ভার্বকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। এই 4 নম্বরে আবার লেখা আছে দেখেন, অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব হবে। অবশেষে যা থাকবে কনজাংশন, কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো আমরা দেখবো। যেমন অবজেক্ট না থাকলে অ্যাডভার্ব হবে মানে কি? আমি যদি বলি রিপন ইজ প্লেইং ফুটবল ইন দা ফিল্ড, রিপন আহ মাঠে ফুটবল খেলছে, রিপন ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এই ইন দ্য ফিল্ড এটা হচ্ছে মূলত আমার একটা অ্যাডভার্ব। এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আমি যদি এই ফুটবলটা বাদও দেই, মানে অ্যাডভার্ব অবজেক্ট একসাথে বসতে পারে, আবার যে কোনো একটাও বসতে পারে। আমি যদি বলি রিপন ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, রিপন মাঠে খেলছে, কি খেলছে সেটা এখানে বলা নেই। সে ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে, ব্যাডমিন্টনও খেলতে পারে। তো রিপন ইজ প্লেইং, রিপন খেলছে ইন দ্য ফিল্ড, মাঠে। এই ইন দ্য ফিল্ড কিন্তু কোনো অবজেক্ট না। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এই বাক্যটা আমি যদি লিখি রিপন ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, এটা কি আমার ওই স্ট্রাকচারটাকে মেনটেন করলো? এখানে ইন দ্য ফিল্ড তো কোনো অবজেক্ট না, এখানে হয়ে গেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। কথাটা বোঝেন? এই জন্য এখানে বলছি যে অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব। সো এরপর দেখেন আমি কি বলছি, আমার অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাডভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার দুটো একসাথেও থাকতে পারে। সো এই ফাংশনটা আমাকে বুঝতে হবে। এবার দেখেন কিভাবে আমরা সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে পারি স্টেপ বাই স্টেপ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। এইখানে একটা বাক্য আছে, দেখেন কতটা ভেঙে ভেঙে এখানে দেওয়া। বিষয়গুলো খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, যারা বিশেষ করে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে প্রবলেম ফেস করেন। দেখেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এখন এই যে একটা বড় বাংলা সেন্টেন্স, আমরা অনেকেই ট্রান্সলেট করতে গেলে বুঝতে পারি না যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো। বিভিন্ন জায়গায় আমরা প্রবলেম ফেস করি, করি কিনা? করি। তো কিভাবে কারেক্ট অর্ডার মেনটেন করে দ্রুত এই সেন্টেন্সকে ট্রান্সলেট করা যেতে পারে? প্রথমত আগে এটা মনে রাখেন, ইংলিশে যখন আমি সেন্টেন্স তৈরি করব আমার সাবজেক্ট লাগবে, দেন ভার্ব লাগবে, তারপরে বাকি অংশ। এখন অনেকেই মনে করে প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, যেমন এই দেশের উন্নয়ন, এইগুলোকে অনেকে সাবজেক্ট ভাবতে পারে। বাট না, দেখেন, সাবজেক্ট বের করার জন্য কি ছিল এখানে, যে কে, কারা, কাদের, এটা আমাকে প্রশ্ন করতে হবে। যেমন দেখেন, স্বাক্ষর রাখছে, এটা আমার ভার্ব। একটা কথা বারবার মনে রাখবেন, প্রত্যেকটা বাংলা সেন্টেন্স, প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে। কি বললাম? প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে।
তাহলে এইখানে এই যে স্বাক্ষর রাখছে কথাটা মূলত ভার্ব। এখন কারা স্বাক্ষর রাখছে? নারীরা। এইটা কিন্তু আমার মূলত সাবজেক্ট। কাজটা কারা করছে? নারীরা। তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমার ইংলিশটা কি হবে? উইমেন। উইমেন। ওম্যান এটা হচ্ছে সিঙ্গুলার, উইমেন এটা হচ্ছে প্লুরাল। স্পেলিং একই, বাট প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়। হ্যাঁ, সো উইমেন এটা সাবজেক্ট। এবার স্বাক্ষর রাখছে, তাহলে এটা কোন টেন্স? বাংলাটা দেখে আমি বারবার বলছি টেন্স ধরতে হবে। আপনি যদি টেন্স ধরতে না পারেন, টেন্স আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে কখনোই একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে প্রপার ওয়েতে ট্রান্সলেট করতে পারবেন না। তাহলে রাখছে, যাচ্ছে, খাচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উইমেন সাবজেক্টটা কিন্তু প্লুরাল, নারীরা, উইমেন প্লুরাল। সো আর হবে এরপরে রাখা ইংরেজি কি? কিপ। উইমেন আর কিপিং। এই যতটুকু আমি লিখলাম না, এইটুকু যদি কেউ ঠিকভাবে লিখতে পারে, তাহলে সে সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট করতে পারে। বাট এই জায়গাটায় যদি কেউ ভুল করে, তার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়। উইমেন আর কিপিং, উইমেন আর কিপিং মানে কি? নারীরা রাখছে। কি রাখছে এবার? এটা কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আমি এবার অবজেক্ট নিয়ে আসবো। কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। কি রাখছে? দেয়ার সাইন, অর্থাৎ স্বাক্ষর। কথাটা বোঝেন। প্রথমে কি লিখলাম? যে উইমেন আর কিপিং, অর্থাৎ মহিলারা রাখছে, নারীরা রাখছে কি? স্বাক্ষর। এই কথাটা আমার মূলত অবজেক্ট। এবার কিসের স্বাক্ষর? যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। এই যে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এতটুকু সবই একসঙ্গে বলবে। এইগুলো হচ্ছে মূলত ফ্রেজ। এই ফ্রেজটা আমাকে চেনার দরকার। দেখেন, একগুচ্ছ ওয়ার্ড একটা মাত্র অর্থ দেয়, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। তাহলে উইমেন আর কিপিং দেয়ার সাইন। কি হবে? দেয়ার সাইন। সাইন মানে কি? স্বাক্ষর। উইমেন আর কিপিং দেয়ার সাইন। এবার কিসের? অফ মানে এর। এই দেখেন, যোগ্যতা ও দক্ষতার, এই যে র কথাটা আছে না, র, এর জন্য একটা অফ প্রিপোজিশন বসাতে হবে, অফ। ঠিক আছে, অফ। এবার কি? স্কিল, SKILL। স্কিল মানে কি? দক্ষতা। যোগ্যতা ইংরেজি কোয়ালিফিকেশন, অ্যান্ড কোয়ালিফিকেশন, ফিকেশন। কি লিখলাম একটু বোঝার চেষ্টা করেন। ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। কথাটা বোঝেন। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে যখন বাংলা থেকে আপনি ইংলিশে কোন একটা সেন্টেন্স বা কোন একটা বাক্য ট্রান্সলেট করবেন, অলওয়েজ একটা কথা মনে রাখবেন, মোস্ট অফ দ্য টাইম সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে করতে করতে আসবেন। বাংলা বাক্যের লাস্ট দিক থেকে ফার্স্ট দিকে আসবেন যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। আগে সাবজেক্ট নেবেন, নারীরা, এরপর বলছেন যে রাখছে, তাহলে আর কিপিং। এইবার লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন, যে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, তাহলে দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। এইবার প্রতিটি ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ড একসাথে বসাতে হবে। দেশের উন্নয়নের, এই দুইটা ওয়ার্ড একসাথে বসাতে হবে। এইগুলো হচ্ছে ফ্রেজ, এই ফ্রেজ গুলো ধরা শিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিটি ক্ষেত্রে এইটার ইংলিশ কি বলতে পারি আমরা? ক্ষেত্রে। এটা একটা প্লেস, একটা জায়গা, এটাকে বলে অ্যাডভার্ব। এই যে দেয়ার সাইন এন্ড কোয়ালিফিকেশন, এটা কিন্তু সবই অবজেক্টের অংশ। এবার আমি কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করব। অর্থাৎ ইন এভরি, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। ইন এভরি সেক্টর, ইন এভরি সেক্টর। এরপর কি? তাদের, সরি, দেশের উন্নয়নের, দেশের উন্নয়নের। তাহলে আমরা এটা কি বলতে পারি? দেশের উন্নয়নের, অফ দা, COUNTRIES, অফ দা কান্ট্রিজ, অফ দা কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে আমি এখানে এগুলো কিভাবে নিলাম? প্রথমত সাবজেক্ট বসালাম, তারপর ভার্ব বসালাম, তারপর বাংলা বাক্যে লাস্টের থেকে ফার্স্টের দিকে করতে করতে আসলাম ফ্রেজ ধরে ধরে। ফ্রেজ ধরা শিখতে হবে, অর্থাৎ কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, ঠিক কতটুকু ওয়ার্ডস আমরা একসঙ্গে বসাবো, এইটাকেই বলা হয় মূলত ফ্রেজ ধরা। তাহলে বাংলাটা কি ছিল আমি আরেকবার পড়ি। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। দেখেন, এইটাই কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা।
আমরা শুধু আই ইট রাইস, হি প্লেস ফুটবল, শি ড্রাইভস এ কার, শি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ শি ড্রাইভ আ কার, এই ধরনের ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করি, টেন্স প্র্যাকটিস করি। কিন্তু এই জায়গায় পড়ে থাকলে হবে না, আমাদের অ্যাডভান্স লেভেলে আসতে হবে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে ফেস করা শিখতে হবে। প্র্যাকটিক্যালি যে ধরনের সেন্টেন্স আমাদের প্রয়োজন হয় কনভারসেশন, কমিউনিকেশন বা রাইটিং এ, সেগুলোকেই বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। ওকে, so women are keeping their sign of skill and qualification in every sector of the country's development, or in every sector of the country's development, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা সেন্টেন্স একটু দেখি, বোঝার চেষ্টা করেন। আর এইখানে এই সেন্টেন্স গুলো আবার ভেঙে ভেঙে দেওয়া আছে এই জায়গাটাতে, একটু দেখেন। এই পিডিএফটা দিলে এটা যে আপনাদের জন্য কতটা হেল্পফুল হবে, কতটা দ্রুত আপনারা এটা ডেভেলপ করতে পারবেন, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। গত ক্লাসের রেকর্ড পিডিএফ আমি আপনাদের দিয়েছি, আর এটাও আমি দিয়ে দিব। তো দেখেন এখানে কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন এই জায়গাটা। স্টেপ ওয়ান, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন, কে রাখছে? কে রাখছে? উত্তর হচ্ছে মহিলারা, ওয়েমেন। এরপর এখানে বানানটা এ হবে না, এটা হচ্ছে ও, WOMAN, না এটা ই হবে, ই হবে। ওকে, WOMEN হবে, আমি যেটা লিখছি ওইটাই কারেক্ট, এটা না, এটাই কারেক্ট, উইমেন। ওকে, এরপর দেখেন, আহ এরপর ভার্ব হচ্ছে কিপ, মানে রাখা। বাট এখানে আমার সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আর কিপিং বসাতে হবে। রাখছি ইংরেজি কি বলবো আমরা? আর কিপিং। বোঝার চেষ্টা করেন। এইবার কি, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন। দেখছেন কতটা ভেঙে ভেঙে দেওয়া প্রত্যেকটা, স্টেপ বাই স্টেপ, যে মহিলারা কি রাখছে, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। এবার দেখেন, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশনস। এর পরবর্তী ধাপ হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপজিশনাল ফ্রেজের ব্যবহার করা। যেমন প্রতিটি ক্ষেত্রে, এইটুকু মানে এক্সটেনশনের পার্ট, আমরা কি বলতে পারি? ইন এভরি সেক্টর। কি বলতে পারি? ইন এভরি সেক্টর, দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? হ্যাঁ, আরেকবার রিপিট করি, যে women are keeping their sign of skill and qualification in every sector of the country's development. আশা করি আপনারা একটা কনসেপ্ট পেয়েছেন। For translating sentences from Bengali to English, first of all, we need a subject. After that, we need a verb. But we have to use this verb according to correct form of time or tense. After putting this verb, we need an object. If we don't have any object, we have to use adverb or adverbial phrase as well as prepositional phrase. In this way, we can translate Bengali to English sentences correctly or by maintaining correct word. Okay, so here you can see another sentence. দেখেন, এই সেন্টেন্সটা একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে, খুবই ভালোভাবে বোঝেন। জাস্ট একটা মিনিট। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায়, এইখান থেকে আপনারা একটু ফ্রেজ আইডেন্টিফাই করা শেখেন। ফ্রেজ অ্যান্ড ক্লজের একটা বড় ক্লাস আছে, সেটা আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টদের করিয়ে থাকি। এইখানে ওটা করাতে গেলে অনেক টাইম লেগে যায়। তো ওইটা করতে পারলে আপনাদের এটা বুঝতে আরো সুবিধা হতো। তারপরেও বুঝতে পারবেন, সমস্যা নাই। তো দেখেন কি লেখা আছে, যে প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। এখন এই বাক্যটা আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, কিভাবে করবেন ভেবে দেখেন তো। নিজের ভিতরে কি কনফিডেন্ট পান? করতে পারবেন? সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবেন? ভার্ব কোনটা এটা ধরতে পারবেন? ভেবে দেখেন আপনি পারবেন কি? ভালোভাবে বোঝেন। সাবজেক্ট কিভাবে পাবো? কারা কাজ করে না, কারা? কর্মচারীগণ, এটা আমাদের সাবজেক্ট। বোঝার চেষ্টা করেন, সাবজেক্টটা কি? কর্মচারীগণ না? এইটাই হবে। এরপরে ভার্ব কি বসাবো? ভার্ব হচ্ছে যে পালন করে না, ডু নট পারফর্ম। অর্থাৎ ডু নট কেন বলছি? এটা একটা নেগেটিভ সেন্টেন্স।
আর অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয় না, করে না, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি পালন করছে না, আর নট পারফর্মিং। আমি যদি বলি পালন করবে না, উইল নট পারফর্ম। হ্যাঁ, আমি যদি বলি পালন করেনি, ডিডেন্ট পারফর্ম। অর্থাৎ এই যে ভার্ব, বারবার একটা কথা বলছি, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস। ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং, অর ডুইং সামথিং। এই ভার্বের, অর্থাৎ বাংলায় ভার্বটা লাস্টে থাকে। সেই লাস্টে যে ভার্বটা বাংলায় থাকে, ওইটা দেখে আপনি টেন্সটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন কিনা, করতে পারছেন কিনা, এইটা আপনাকে বুঝতে হবে। অনেকে আমার কাছে ভার্বের ফর্মের পিডিএফটা চেয়েছেন, যেটা আমি গতকাল দেখিয়েছিলাম। এটা এটা আমি আমার আগের বার যখন ফ্রি ক্লাস নিয়েছিলাম, তখন আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। এটা বারবার প্রোভাইড করা পসিবল না, কারণ এটা অনেক বড় একটা ফাইল। অর্থাৎ প্রায় 63 MB জায়গা নিয়েছে, এবং এই ফাইলটা আমি যদি বারবার প্রোভাইড করি, আমার হোয়াটসঅ্যাপ স্লো হয়ে যায়, হোয়াটসঅ্যাপ অনেক স্টোরেজ নিয়ে নেয়। কারণ আমার তো আর একটা গ্রুপে প্রোভাইড করলে হয় না, অনেকগুলো স্টুডেন্টের ক্লাস নিতে হয়। তো এই জন্য আমার কাছে, আমার এটা সম্ভব না। ওই সময় দিয়েছিলাম, যারা পেয়েছিলেন ভালো, যারা পাননি, আমার যে বইটা আছে, অনেকে আমার বইটা অর্ডার করছেন, আজকে অর্ডার করেছেন, এবং আজকে আপনারা পেড কোর্সে ভর্তি হয়েছেন প্রায় 13 জনের মতো। তো যারা বইটা নিয়েছেন বা যারা পেইড কোর্সে আসবেন, তারা ওই ভার্বের ফর্ম গুলো পাবেন। ওই বইটাতে আছে কনজুগেশন অফ ভার্ব, এবং ওইখানে আমি মোস্ট ইউজফুল যে ভার্ব গুলো, সেগুলো দিয়েছি, যেগুলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য প্রয়োজন বা দরকার। অর্থাৎ যেগুলো বাংলায় আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা, বা ভার্বের প্রেজেন্ট, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি না। তো সেটা আমার ওইখানে দেওয়া আছে, কারণ আমার পক্ষে বারবার ওটা দেওয়া সম্ভব না। অনেক বেশি জায়গা নিয়েছে ওইটা। এই যে ফাইলগুলো, মনে করেন আজকে যে পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়েছি, এটা জাস্ট কয়েক কেবি, মানে কেগাবাইট যেটাকে বলা হয়, জায়গা নিয়েছে। বাট ওই ওই ভার্বের ফর্মটা অনেক বেশি জায়গা নিয়েছে, এই জন্য ওটা আমার বারবার প্রোভাইড করা পসিবল না। এটা আমি বলে রাখলাম। আর এখন যে ক্লাসগুলো নিচ্ছি বা দেখাচ্ছি, এগুলো পিডিএফ ফাইল দিব, এগুলো আপনারা এক্সারসাইজ করবেন। কারণ এগুলো মোস্ট প্র্যাকটিক্যাল, এই যে সেন্টেন্স গুলো খুবই প্র্যাকটিক্যাল। এগুলো যদি আপনারা ভালোভাবে কভার করতে পারেন, ভালোভাবে ট্রান্সলেট করতে পারেন, আপনি ইমাজিন করতে পারবেন না যে কত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারছেন। আর যখন একটা হার্ড থিংস বা কঠিন বিষয়গুলো শেখা হয়, তখন কিন্তু নিজের ভিতরেও একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট পাওয়া যায় যে না, আমি তো এগুলো ট্রান্সলেট করতে পারছি, অ্যাডভান্স জায়গাটাতে আমি চলে আসছি, এই বড় বড় জায়গায় এই সেন্টেন্স গুলো আমি ভালোভাবে কভার করতে পারছি, তাহলে হয়তো আমি অন্যান্য বিষয়গুলো পারবো। আর একটা কথা আমি বারবার বলেছি আপনাদের, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে, রিলেটেড থাকে। আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না। সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না। টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখার আগে এইটা জানতে হয়, যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড বা কানেক্টেড, ঠিক কোনটার পর কোনটা পড়লে আমি দ্রুত বা ডে বাই ডে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। অর্থাৎ এটা যারা বুঝতে না পারে, যে আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, ঠিক কতটুকু জানলে ডেভেলপ করতে পারবো, এটা যারা বুঝতে না পারে, তারা সারা জীবন শিখে যেতে হয়। ওই শেখা সে কখনো শেষ নামাতে পারে না। বাট এইটা যারা বুঝতে পারে, সে দ্রুত গোছানো পদ্ধতি এগোতে পারে। আপনি আজকে আমার কাছে, এটা তো আমি আগেও বলছি, আজকে আমার কাছে ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন, কালকে হয়তো আরেকটা টিচারের কাছে যাবেন, পরের দিন ফেসবুকে একটা ক্লাস দেখবেন, তারপরের দিন ইউটিউবে একটা ক্লাস দেখবেন। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে। এই শেখাটা আপনি শেষ নামাতে পারবেন না। বাট একটা পার্টিকুলার জায়গা থেকে, একটা নির্দিষ্ট মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করলে, গোছানো পদ্ধতিতে দ্রুত ডেভেলপ করা যায় এবং নিজের ভিতরে কনফিডেন্টটা পাওয়া যায়। আচ্ছা, যাই হোক। তো আমি এইটা নিয়ে কথা বলছিলাম, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আবার আমরা ভেঙে ভেঙে এটাকে ট্রান্সলেট করব। কি লেখা আছে, যে প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে এইখানে সাবজেক্টটা কি, কর্মচারীগণ, ভার্ব কি, দায়িত্ব পালন করা, যেটা এটা ভার্ব। ওকে, এরপরে দেখেন, আমার অবজেক্ট আনতে হবে, যে কি পালন করে না, তাদের দায়িত্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এবার কিভাবে পালন করে না, সঠিকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব, কোথায়, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। এরপরে কেন, রিজনটা কি, সঠিক জবাবদিহিতা না থাকায়। এই বিষয়গুলো আমরা এক এক করে দেখব। তাহলে আমি যদি এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি, আপনারা প্রত্যেকে একটু মনোযোগ দেন। আমি সাবজেক্ট আনবো, কে বা কারা। তাহলে আমার সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা কি হবে, কর্মচারীগণ। কর্মচারীগণ।
তাহলে এটা আমি আগে বসাই। দেখেন, দা এমপ্লয়িজ, দা এমপ্লয়িজ, কর্মচারীগণ। এরপরে ভার্ব বসাবো। আবারও বলছি, ভার্ব বাংলায় লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। আমাদের, আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনি বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট ফেস করতে চান, এই ধরনের প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে আপনার আসতেই হবে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো আপনাকে ট্রান্সলেট করতেই হবে। তো যে কথাটা বলছি, সাবজেক্ট কি, দ্য এমপ্লয়িজ, ভার্ব কি, পালন করে না, তাহলে ডু নট পারফর্ম। পারফর্ম, আমি বলছিলাম যে যদি আমার ভার্ব হতো পালন করছে না, আর নট পারফর্মিং, পালন করেনি, ডিড নট পারফর্ম, পালন করবে না, উইল নট পারফর্ম, এই এই জিনিসটা কিন্তু আমার ইনস্ট্যান্টলি ধরা শিখতে হবে, টেন্সের ব্যবহার জানতে হবে। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, সাবজেক্ট আর ভার্ব শেষ। এবার কি পালন করে না, তাদের দায়িত্ব, এটা আমার অবজেক্ট, দেখেন তাদের দায়িত্ব এইটুকু, এরপরে কিন্তু আমার অবজেক্ট লাগবে, অবজেক্টটা কি, তাদের দায়িত্ব, তাহলে দেয়ার রেসপন্সি রেসপন রেসপন্সিবিলিটিস, কি লিখলাম, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের যে মেইন পার্টটুকু সেটুকু আমার শেষ। এইবার আপনি কি করবেন, কথাটা মনে রাখেন, এতটুকু ইউ মানে বসানোর পর, ট্রান্সলেট করার পর, বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবেন যখন আপনি ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন। কি বললাম, বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন যখন আপনি ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন। সেটা কেমন, বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্ট দিকে যাবেন মানে কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই জায়গাটাতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে এটা আগে বসানো, যে দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। এই প্রপারলি শব্দটা কি জানেন, একটা অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব জানেন, অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ, কিভাবে। একটা সেন্টেন্সে ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। এইবার কি, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, দেখেন এই এতটুকু ধরে, এটা একটা ফ্রেজ, এটাকে আপনি বলতে পারেন প্রেপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এই যে তিনটা ওয়ার্ড, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই ফ্রেজটা চিনতে হবে যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, ঠিক কতগুলো ওয়ার্ড একসাথে বসে এটা বুঝতে হবে। আবার দেখেন, এই সঠিক জবাবদিহিতা না থাকায়, এইটুকু হচ্ছে একটা ফ্রেজ। আবার দেখেন প্রশাসনে, এইটা আলাদা একটা অংশ, জাস্ট আলাদা, এইটার সাথে কিন্তু এইটুকুর কোনো কানেকশন নেই, আবার এইটার সাথে এই পাশের এইটুকুর কানেকশন নেই, আবার এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, এই কানেকশন বুঝতে হবে। এই কর্মচারীগণ, এর সাথে অন্য কিছু কানেক্টেড নেই, তাদের দায়িত্ব, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, তার মানে এই দুইটা ওয়ার্ড ফ্রেজ। এই সঠিকভাবে, এটার আবার কারোর সাথে কানেক্টেড নেই, পালন করে না, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে, যেটা আমি বারবার বলছি। তাহলে কি লিখলাম, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। এরপরে ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস, কি লিখলাম, the employees do not perform their responsibilities properly in most of the government organizations। আমি এগুলো কিভাবে লিখছি বুঝতে পারছেন, লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসতেছি, হ্যাঁ। এরপরে কি, সঠিক জবাবদিহিতা না থাকায়, কথাটা বোঝেন, 1 মিনিট, সঠিক জবাবদিহিতা না থাকায়, তাহলে এইটুকু আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ডিউ টু, কারণে, ডিউ টু, বুঝেন, ডিউ টু, এরপরে ল্যাক অফ, ল্যাক অফ, ল্যাক অফ না থাকায়, ডিউ টু ল্যাক অফ প্রপার, সঠিক ইংরেজি কি, প্রপার। এর আগে ছিল সঠিকভাবে, প্রপারলি। এই প্রপার শব্দটা কি জানেন, এটা একটা অ্যাডজেক্টিভ, বাট ওই প্রপারলি শব্দটা কি জানেন, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সঙ্গে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে থাকে। সো ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। ওকে, এইবার কোথায়, প্রশাসনে, তাহলে এইটুকু আমি বসাবো। একটা প্লেস, একটা জায়গা, প্রতিষ্ঠানে, এরকম যদি থাকে, আমার ইন প্রেপোজিশন বসাতে হয়। দেখেন, ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাহলে ইন অ্যাডমিনিস্ট্রেশন,
অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে বোঝার চেষ্টা করেন, যদি এখানে থাকতো প্রশাসনের, এখানে যদি একটা র থাকতো, প্রশাসনে না লিখে যদি একটা র থাকতো, তখন কিন্তু আমি এখানে ইন দিতাম না, আমি দিতাম অফ অ্যাডমিনিস্ট্রেশন। কি দিতাম? রিপিট আফটার মি, অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? দ্য এমপ্লয়িজ, সাবজেক্ট, ডু নট পারফর্ম, verb, their responsibilities properly in most of the government organizations due to lack of proper accountability in administration. So first of all, we need a subject, then verb, after that object. Then we can put extension by using different kinds of adverbial phrase as well as prepositional phrase. অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসানোর পর সব কথার এক কথা হচ্ছে, লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন। ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি, এই প্রপারলি যদি আপনি আগেও দেন সমস্যা নাই, আপনি এখানেও দিতে পারেন। অর্থাৎ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস এও বলা যায়, মানে অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়, সেন্টেন্সে মিনিং এর চেঞ্জ হয় না ওইভাবে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, এটা কঠিন না, একবার প্র্যাকটিস করতে পারলে খুব সহজ মনে হবে। আর যদি কঠিন মনে হয়, দেখেন কঠিন জিনিস একবার শিখতে পারলে নিজের ভিতরে অনেক ভালো একটা কনফিডেন্ট কাজ করে, অনেক ভালো একটা প্লেজার পাওয়া যায়। ওকে, তাহলে আমরা যদি এবার ভেঙে ভেঙে একটু দেখি এখানে কি ছিল, হাইলাইটস করি। দেখেন, সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে না, কর্মচারীগণ কি করে না, দায়িত্ব পালন করে না, মানে দায়িত্ব পালন করাটা আমার মূলত ভার্ব, সাবজেক্টটা কি, কর্মচারীগণ। তাহলে আমরা ভেঙে ভেঙে যদি সাজাই, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, সো সেইভাবে এখানে দেওয়া আছে, আপনাদের এটা কভার করতে হবে। তো এইভাবে আমরা ট্রান্সলেশনের এই পার্টগুলোকে কমপ্লিট করতে পারি। এবং আপনাদেরকে যদি আমি এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দিই, যে সেন্টেন্স গুলো ইউজফুল, যে সেন্টেন্স গুলো আমাদের বিভিন্ন জব এক্সামে এসে থাকে ট্রান্সলেশনের জন্য, বা এটা কভার করতে পারলে প্রত্যেকের জন্যই এই ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি ডেভেলপ করার একটা ওয়ে বের হয়ে যাবে। এরপর দেখেন আমরা আরেকটা সেন্টেন্স একটু দেখি, তাহলে এটা আরেকবার পড়ি, হ্যাঁ, তাহলে আমাদের একদম মুখস্থ হয়ে যাবে। প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। দ্য এমপ্লয়িজ, আচ্ছা এইখানে আবার এরা ইয়ে করছে, মানে এই অ্যাডভার্ব গুলো আগে নিয়ে আসছে, বাট আমি এগুলো আগে আনলেও, মানে এইটা আমি একটু পড়ি তারপর বলি। দেখেন এখানে লিখছে, দ্য এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। বাট এইখানে যে জিনিসটা দেওয়া আছে এইটা কারেক্ট আছে, ভুল না, কারণ অ্যাডভার্ব একটা বাক্যে যে কোনো জায়গায় বসানো যায় ফ্রেজ ধরে, কিন্তু আপনারা এটা করবেন না। আপনারা অলওয়েজ সাবজেক্ট, সাবজেক্টের পরেই ভার্বটা বসাবেন, তাহলে দেখবেন যে কোনো সেন্টেন্স খুব সহজে তৈরি করতে পারবেন। তারপরে অবজেক্ট বসান, তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো বসান। ঠিক আছে? অর্থাৎ এইভাবে যদি করেন এটা সব থেকে বেশি ভালো হয়। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এরপর দেখেন, চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। তাহলে এখানে সাবজেক্টটা কি, আগে এটা বোঝেন। কে হতে চাই? কে? আমি, তাহলে আই, আই। এরপরে হওয়া ইংরেজি কি জানেন? হওয়া, হতে চাই, তো হওয়া ইংরেজি হচ্ছে বি, বিই, বি, মানে হওয়া বা থাকা বোঝায়। আর চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। বাট আমি একটা কথা আপনাদের গত ক্লাসে বলছিলাম, যে হাউ ক্যান উই গিভ a presentation, and before giving presentation how can we give a proper introduction in front of audience। এখানে আমি বলছিলাম যে আমরা অনেকে ওয়ান্টের ব্যবহার করি কোনো একটা কথা বলতে গেলে, যে নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস পার্টিকুলার টপিক, বাট ইনস্টেড অফ ওয়ান্ট if you use would like to, it will be more perfect, more better, it will express more polite meaning. So I উড লাইক টু বি, এখানে আপনি কি বসাবেন? চাওয়া অর্থে উড লাইক টু এর ব্যবহারটা করেন, ভালো শোনাবে। আই উড লাইক, আই উড লাইক টু বি, আই উড লাইক টু। এই উড লাইক টু কি? একটা অক্সিলারি ভার্ব, ফ্রেজাল অক্সিলারি, এটাকে সেমি মডাল অক্সিলারি বলে, জানেন, সুডো মডাল। সো আই উড লাইক টু বি, আই উড লাইক টু বি। এরপর কি? স্বাবলম্বী হওয়া ইংরেজি কি? ভেবে দেখেন কি হতে পারে? সেলফ ডিপেন্ডেন্ট। এরপর কি? চাকুরির বাজার মন্দা থাকায়,
তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? ডিউ টু ব্যাড জব মার্কেট। ডিউ টু ব্যাড জব মার্কেট, আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা করার চেষ্টা করেন। এরপর কি ব্যবসা করে, তাহলে এটা জাস্ট আমরা বলতে পারি যে ডুইং বিজনেস, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। এবার কি? ডুইং বিজনেস। ডুইং বিজনেস, সাবজেক্ট আর ভার্ব বসায় লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবে, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবে। দেন ডিউ টু, ডিউ টু ব্যাড জব মার্কেট। তাহলে আমরা কি বলছি? এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করার চেষ্টা করব, ট্রান্সলেট করার চেষ্টা করব, প্রচুর এক্সারসাইজ করব। কারণ আমরা শুধুমাত্র ওই টেন্সের ওই জায়গাটাতে পড়ে থাকবো না, তাহলে কখনোই অ্যাডভান্স লেভেলে যেতে পারবো না, এক্সপার্ট হতে পারবো না। আর ওই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ল্যাঙ্গুয়েজ কভার করা যায় না। ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি শিখতে গেলে এই প্র্যাকটিক্যাল জায়গাটা আপনার ফেস করতে হবে। চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। I would like to be self-dependent doing business due to bad job market. ওকে, এখানে দেওয়া আছে দেখেন, অনেকেই বিটা বসাতে ভুলে যায়, বাট এই বিটাই কিন্তু এখানে মূলত মেইন ভার্ব, এই ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই। ওকে, সো আমি চাই, আইড লাইক টু, এরপরে কি? স্বাবলম্বী হব, সেলফ ডিপেন্ডেন্ট, তাহলে হতে চাই বি, আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। ওকে, সো এইভাবে আপনারা নিজেরা এই ধরনের সেন্টেন্স গুলো করবেন। এখানে আরো কিছু কথা বলা হচ্ছে দেখেন, যে নোট কি বলছে, উপরের বাক্যতে আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট অংশটুকুর পর বাই অথবা অ্যান্ড অথবা কমা দিয়ে বাক্যের পরবর্তী অংশ সম্পন্ন করতে হবে। যেমন তিনটি বাক্যই গ্রামেটিক্যালি সঠিক, যেমন আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, আপনি কমা দিয়ে ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট এটা বলতে পারেন। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ডুইং বিজনেস ডিউ টু জব মার্কেট। বলছে এখানে তিনটা সেন্টেন্সই কারেক্ট, বাট আমি যতটুকু মনে করি গ্রামাটিক্যালি যদি কারেক্ট করতে হয়, তাহলে এই যে সেকেন্ড সেন্টেন্সটা আছে এটাই কারেক্ট। কারণ এটা আপনি যখন অ্যান্ড দিয়ে করবেন, আপনার এই সেন্টেন্স কিন্তু কারেক্ট হয় না। বিশেষ করে অ্যান্ড দিয়ে করা মানে কি, আলাদা দুটো ক্লজ, দুটো ক্লজই প্রিন্সিপাল ক্লজ হতে হবে। বাট এই যে ডুইং বিজনেস, এই ডুইং কি কোনো মেইন ভার্ব? এই ডুইং কিন্তু কোনো ভার্ব না, কোনো মেইন ভার্ব না। এটাকে কি বলা হয় জানেন? একটা জেরান্ড, একটা জেরান্ড ডুইং বিজনেস অ্যাজ আ পার্ট অফ স্পিচ, একটা নাউন, এটা নাউন ফ্রেজ যেটাকে বলা হয়। সো এটা মানে আমি এখানে যেটা লিখছি না, এই বাই না দিয়েও এটা লেখা যায়, এটা কোনো ধরনের মিনিং চেঞ্জ করে না, বাট বাই দিলে সেন্টেন্সটা আরো ভালো শোনে। এইটার মাধ্যমে এটা হতে চাই। তো এইটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে? কমা দিয়ে বলেন বা অ্যান্ড দিয়ে বলেন, কমা দিয়ে করলেও হয়, বাট অ্যান্ড দিয়ে করাটা এটা পারফেক্ট বলে আমি মনে করি না। বাট এইটাই হচ্ছে সব থেকে কারেক্ট হয়, যে আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। এই ডুইং দেখলে অনেকে মনে করে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স বা কোনো ভার্ব, তাই না? বাট ইট ইজ নট আ ভার্ব, ইট জাস্ট একটা নাউন ফ্রেজ। ওকে, সো এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করে শিখতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটা আমরা খুব দ্রুত কভার করতে পারবো। এবার দেখেন, এখানে একটা বড় আর্টিকেল আছে, অর্থাৎ অনুচ্ছেদ। এই এই ধরনের আপনি ইমাজিন করতে পারবেন না, মানে প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসলে আপনার আমরা নিজেরা কতটা প্রবলেম ফেস করি। আমার আমার একটা কথা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এইখানে কিছু বাক্য আছে, আমি এই বাক্যটা একবার পড়ি, আপনারা একটু শোনেন। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। সেন্টেন্সটি দেখে খুবই সহজ মনে হচ্ছে না? খুবই সরল মনে হচ্ছে না? ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে বাক্যগুলো আপনি দেখছেন, এই বাক্যগুলো দেখে আপনার মনে হচ্ছে কিন্তু এগুলো খুবই সহজ, খুবই সরল। ইভেন আমরা সেন্টেন্স ট্রান্সলেট করতে কেন পারি না? আমাদের একটাই মেইন রিজন থাকতে পারে, যে আমরা হয়তো ভোকাবুলারি জানি না। বাট এই সেন্টেন্স গুলোর এমন কোনো ভোকাবুলারি আছে যেটার ইংলিশ আপনি জানেন না? নির্মল ও বিশুদ্ধ এর ইংরেজি কি জানেন? পিওর অ্যান্ড ফ্রেশ। এছাড়া আর কোনটা হতে পারে বলেন? আমি তো আর এরকম ভাবে পাচ্ছি না। তো যদি পাওয়া যায় সেটা পরে দেখবো। বাট সবগুলো সেন্টেন্স সহজ মনে হচ্ছে।
আপনারা এখানে অনেকেই আছেন যারা টেন্স বোঝেন, গ্রামার বোঝেন, ইংলিশ স্পিকিংও প্র্যাকটিস করেন, চর্চা করেন, বাট এই ছোট একটা আর্টিকেল, সিম্পল একটা আর্টিকেল আপনি ট্রান্সলেট করতে যান, একবার করার চেষ্টা করেন নিজে থেকে, দেখবেন বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন, বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। সাবজেক্ট ঠিক হবে না, ভার্ব ঠিক হবে না, অবজেক্ট ঠিকভাবে বসাতে পারবেন না। আমি কোনো হার্ড প্যাসেজের কথা বলছি না, এই সিম্পল একটা প্যাসেজের কথাই বলছি। অনেকেই এটা করতে পারে না, অনার্স কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর। এতটাই দুর্বল আমাদের সেই স্টুডেন্ট এই ল্যাঙ্গুয়েজটা। কেন জানেন? শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাব, ল্যাক অফ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। অর্থাৎ আমরা শুধুমাত্র স্ট্রাকচার শিখি, গ্রামার শিখি, কিন্তু এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে ইনভলভ হই না। এগুলোকে আমরা এক্সারসাইজ করি না, করার চেষ্টা করি না, সময় দেই না। বাট এটা যদি কেউ করতে পারে, এটা তো মাসের পর মাস করা লাগে না, অ্যাটলিস্ট 5 দিন এই চর্চাটা আপনি করে যান, আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। বাট এইটুকুই আমরা কেউ করি না, এই জন্যই পারি না। সবকিছু জানা সত্ত্বেও মনে হয় আমি ইংরেজি পারি না, আমি পারতেছি না। বাট কেন পারি না, কেন পারতেছি না, কখনো নিজেকে একটু প্রশ্ন করছেন? এই প্রথম সেন্টেন্সটাই না অনেকে ট্রান্সলেট করতে পারবে না, জানেন? এখানে একটা বিষয় আছে, এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করা। অনেকে এই সরল সেন্টেন্স গুলো, মানে সিম্পল সেন্টেন্স গুলো কেন ট্রান্সলেট করতে পারে না, তার একটা কারণ বলি। তার একটা কারণ হচ্ছে, একটা কথা মনে রাখুন, তার একটা কারণ হচ্ছে, আমাদের বাংলা বাক্য দুই ভাবে হয়। আমি প্রথমে কিন্তু একটা কথা আপনাকে বলছি যে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বের প্রয়োজন। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। এটা এক নাম্বার কথা। আরেকটা কথা আমি কি বলছি, বাংলা বাক্য দুই ভাবে হয়। একটা হচ্ছে ভার্ব বিহীন, আরেকটা হচ্ছে ভার্ব যুক্ত। অর্থাৎ যারা আগে আমার ফ্রি ক্লাসগুলো করছিলেন, আমি পার্ট অফ স্পিচের একটা ক্লাস নিয়েছিলাম, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শিখতে গেলে পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, একটা সেন্টেন্স থেকে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, তাহলে যে কোনো সেন্টেন্সের অর্থ বের করা যায়। এটা আমি আপনাদেরকে বলছিলাম। বাট আপনারা কি বাংলায় পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন? এইটা যে পারে, সে এই সেন্টেন্স ট্রান্সলেট করতে পারে। অর্থাৎ কিছু কিছু বাংলা বাক্য আছে যেগুলোতে ভার্ব নেই, ভার্ব পাওয়া যায় না, ভার্ব দেখা যায় না, সেগুলো আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? এতক্ষণ তো আমি বলে আসলাম যে প্রত্যেকটা ইংলিশ, বাংলা সেন্টেন্স থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে প্রথমে সাবজেক্টের কাছে আসবেন, সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করবেন, টেন্স অনুসারে ভার্বটা বসাতে হবে, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। বাট যে বাংলা বাক্য, এমন একটা বাংলা বাক্য আপনি দেখছেন যেখানে কোনো ভার্বই আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? এই ধরনের অনেক বাক্য থাকে। এই জন্য আমরা ট্রান্সলেট করতে গেলে প্রবলেম ফেস করি। যেমন সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, এই বাক্যে ভার্ব কোনটা? এই ওঠা? না, এটা কোনো ভার্ব না। এই বাক্যে কোনো ভার্বই নেই, তাহলে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? ইংলিশ তো ভার্ব ছাড়া লেখা যায় না। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, এই থাকা শব্দটা এখানে ভার্ব। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়, এইখানে এই যে সময় বেশি পায়, এই যে ওঠে, এগুলো ভার্ব। যে ভোরে ওঠে, এটা ভার্ব। সে তার কাজ ঠিক মতো শেষ করতে পারে, এই শেষ করতে পারা এটা ভার্ব। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, এই সম্পাদন করাটা ভার্ব। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই যে নামাজ আদায় করে হাঁটা, এই যে জায়গাটা দেখেন, এই যে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, এই বাক্যে কোনো ভার্ব নেই। এই বাক্যটায় ভার্ব নেই, আর এই শুরুর বাক্যটায় ভার্ব নেই, আর বাকিগুলোতে আমি ভার্ব দেখতে পাচ্ছি, মানে আমার চোখে আসতেছে। বাট এই দুইটা বাক্যে আপনি দেখেন কোনো ভার্ব পাচ্ছেন না, দেখা যাচ্ছে না। যখন ভার্ব দেখা যায় না, তখনই ট্রান্সলেট করতে গেলে প্রবলেমটা ক্রিয়েট হয়। কেমন জানেন? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা কখনো আমাদের মাদার টাং, মাতৃভাষার সাথে ল্যাঙ্গুয়েজটাকে কম্পেয়ার করার চেষ্টা করি না। আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি এখন কোথায়, এটা ইংলিশে ট্রান্সলেট করেন তো। আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি, আপনি এখন কোথায়, আপনি ইংরেজি কি? ইউ। এখন ইংরেজি কি? নাও। কোথায় ইংরেজি কি? হোয়ার। তাহলে আমি যদি বলি হোয়ার ইউ নাও, আমার এই বাক্যটা কি সঠিক আছে? আমি বাংলায় কি বললাম? আপনি এখন কোথায়। এখন আপনি ইংরেজি ইউ, নাও মানে এখন, হোয়ার মানে কোথায়, বাট এটা কি সঠিক? না। কেন? কারণ এখানে ভার্ব নেই। তো বাংলায় তো আমি ভার্ব বলিনি কোথাও, কিন্তু আমার ইংলিশে ভার্ব বসাতে হবে।
ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এই জন্য আমাকে এখানে লিখতে হবে ওয়ার আর ইউ নাও। ওয়ার আর ইউ নাও, এই আর মানে থাকা বোঝায়। মানে আমার বাংলাটা কেমন হবে, যে আপনি এখন কোথায় আছেন। এই যে কোথায় আছেন কথাটার জন্য আমার এই আর ব্যবহার করতে হবে। এখন আমি যদি বলি আমি এখন বাড়িতে, তাহলে আই মানে আমি, হোম মানে বাড়ি, আর এখন মানে নাও। আমি যদি বলি আই হোম নাও, আমরা অনেকে এইভাবে বলি না, কথা বলি না, বাট এটা কি কারেক্ট সেন্টেন্স বলেন তো? এটা কি কারেক্ট? কারেক্ট না। তো আমি তো এটাই বসাবো, কারণ আমি তো বাংলায় যা বলছি সেটাই ইংলিশে লিখতেছি, যে আমি এখন বাড়িতে, আই হোম নাও। বাট এখানে ভুলটা কোথায়? আমি ভার্ব বসাইনি, ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স হয় না। তার মানে আমার এখানে কি লিখতে হবে? আই অ্যাম, আমি আছি। এবার এই যে প্লেস, প্লেসের আগে প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। আপনি যদি বলেন আই অ্যাম হোম, এর মানে হয়ে যায় আমি বাড়ি, মানে আমি হই একজন বাড়ি। আমি বলছি না আই এম আ টিচার, হি ইজ আ ডক্টর, এটা সেরকম হয়ে যায় আমি একটা বাড়ি। কিন্তু আমার তো আর সেটা লিখলে হবে না। আমাকে বলতে হচ্ছে যে আমি এখন বাড়িতে আছি, আমি এখন বাড়িতে। এই জন্য আমাকে লিখতে হবে আই অ্যাম অ্যাট হোম। এই অ্যাট যদি আপনি না বসান, আপনার সেন্টেন্স সম্পূর্ণ ভুল হয়ে যাবে, আপনি নিজেই একটা বাড়ি এরকম হয়ে যাবে। বাট আপনি কি বলবেন? আমি বাড়িতে আছি, সো আই অ্যাম অ্যাট হোম, এটা বলতে হবে। তো এই যে ওয়্যার আর ইউ নাও, আই অ্যাম অ্যাট হোম, এগুলো কি? এগুলো হচ্ছে বি ভার্ব। অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার, এগুলোকে বি ভার্ব বলে, এগুলো মেইন ভার্ব হিসাবে বসে। অনেকেই আবার মনে করে কোনো বাক্যে অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার থাকলেই হয়তো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস। এগুলো কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। এইখানে অ্যাম, ইজ, আরটাই মেইন ভার্ব, অর্থাৎ ইনডিফিনিট টেন্স, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। দেখেন এই যেভাবে বলছি, এতটা ভেঙে ভেঙে, এতটা ডিটেলস আপনাকে কেউ বোঝাবে না। করছেন তো ফ্রি ক্লাস, টাকা তো আর দিচ্ছেন না। দিচ্ছেন তো যতটুকু পারেন নেওয়ার চেষ্টা করেন, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায়, অফলাইনে অনলাইনে হাজার হাজার টাকা খরচ করে পেইড কোর্স করেন, কিছুই শিখতে পারেন না। বিভিন্ন জায়গা থেকে এখান থেকে একটা, ওখান থেকে একটা শিখতে থাকেন। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? একটা সঠিক গাইডলাইনের ভিতরে আসতে হয়, এমন কারোর কাছে শিখতে হয় যে প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে কাজ করে। অর্থাৎ গতকাল যে ক্লাসটা আমি দেখিয়েছিলাম, প্যাসেজ অ্যানালাইসিস করা, ইংলিশ প্যাসেজ বা নিউজ আর্টিকেল অ্যানালাইসিস করা। অর্থাৎ গ্রামার, স্পিকিং, রাইটিং এ সমান দক্ষতা যার আছে। আরেকটা কথা কি, যে ভিতর থেকে দিতে পারে। আমি এই যে পড়াচ্ছি, আমি কিন্তু অনেক পরিশ্রম করে পড়াই, অনেক কষ্ট করে পড়াই। দেখেন এই যে বড় একটা মাম পানির বোতল, এই যে মাঝে মাঝে ক্যামেরা অফ করে দিচ্ছি, পানি খাওয়া লাগতেছে। তো এই অর্ধেক শেষ হয়ে গেছে 1 লিটারের বোতল। তো কেন? কারণ আমি যাদেরকেই পড়াই এই যে জিনিসটা, এই যে হোয়ার আর ইউ নাও, আই অ্যাম এট হোম নাও, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা তো আমি আপনাদেরকে নাও বলতে পারতাম। পারতাম না? আমার তো এই ফাইলের ভিতরে এই ধরনের কোনো কিছু নেই, আমার তো মনে নাও আসতে পারতো। বাট আমার ব্রেনে এটা আসছে, আমি এটা এখানে লিখছি, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি। আপনারা কি নতুন কোনো আইডিয়া পাননি? পেয়েছেন। কি আইডিয়া পেয়েছেন? যে আমি ইংলিশে কথা বলবো, আমি ইংলিশ শিখবো, বাট আমার মাদার টাং ইজ বাংলা। তো যখন আমি ইংলিশে কিছু লিখতে যাবো বা বলতে যাবো, অ্যাজ ইউজুয়াল আমাদের ব্রেনে আগে বাংলাটা আসে, দেন সেটাকে কনভার্ট করে আমরা ইংলিশে লিখি। বাট বাংলায় অনেক কথা যেগুলো ভার্ব ব্যবহার করি না, কিন্তু ইংলিশে সেগুলো বলতে গেলে অবশ্যই অবশ্যই ভার্বের প্রয়োজন। তাহলে কি বললাম? যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই সমস্ত বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, অবশ্যই ভার্ব বসাতে হবে। কোন ভার্ব? বি ভার্ব। অ্যামিজার অজয়, বি ভার্ব। বি এর মানে কি? হওয়া বা থাকা বোঝায়। এতটা ডিটেলসে কেউ এগুলো বলবে না, কেউ দেখাবে না। এটা আমার কোর্স যারা করে, আমার ক্লাস যারা করে, তারা জানে আমি কিভাবে বোঝাই, কিভাবে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে শেখাই। কারণ আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করে শেখানোর চেষ্টা করি। আমার খুব বেশি স্টুডেন্টের দরকার নেই, যারা থাকবে তারা যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, সেভাবে আমি শিখিয়ে থাকি। তাহলে এবার আমি যদি এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি, আমি পারবো কিনা। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, তাহলে আমি এটা কিভাবে বলতে পারি? আর্লি রাইজিং ফ্রম দ্য বেড, এটা হচ্ছে আমার সাবজেক্টের অংশ। আর্লি রাইজিং, বা আপনি রাইজিং আর্লি এটাও বলতে পারেন, ফ্রম দা বেড। এবার ভার্ব কি জানেন? জাস্ট ইজ, এরপরে আ গুড হ্যাবিট। বাট এই চর্চাটা যদি না থাকে, এই সেন্টেন্সটাই ট্রান্সলেট কেউ করতে পারে না। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। ভোরের আবহাওয়া, এই হচ্ছে আমার সাবজেক্টের অংশ। কিভাবে বসাবো? দা ওয়েদার, দা ওয়েদার আবহাওয়া অফ। ভোর ইংরেজি কি জানেন? ডান, DAWN, ডান। মর্নিং সব জায়গায় বসাবেন না। দা ওয়েদার অফ ডান, দা ওয়েদার অফ ডান।
ভোরের আবহাওয়া, দ্য ওয়েদার অফ ডাউন। এরপরে আপনি এখানে ভার্ব ব্যবহার করতে পারেন ইজ, মানে থাকা। বি ভার্বের ব্যবহার এখানেও করতে পারেন, বা থাকা অর্থে আরেকটা ভার্বের ব্যবহার করা যায়, রিমেইন। দ্য ওয়েদার অফ ডার্ন ইজ আর রিমেইনস। এরপর কি বলছে, নির্মল এবং বিশুদ্ধ। এই ওয়ার্ডগুলো কি, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বলতে পারি, যে ফ্রেশ অ্যান্ড পিওর, ফ্রেশ অ্যান্ড পিওর। দেখছেন, এইভাবে এগুলো ট্রান্সলেট করতে হবে। এরপর কি আছে, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। অর্থাৎ এই জায়গাটাতে আহ এই জায়গাটাতে একটা ক্লজের ব্যবহার করা, অর্থাৎ আলাদা দুইটা সাবজেক্ট ভার্ব হবে। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। তাহলে এইটাকে আমি কিভাবে ট্রান্সলেট করতে পারি, সেন্টেন্সটা এইটা না, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, তাহলে আমি বলতে পারি যে দ্য পারসন হু হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য দ্য পারসন হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। তাহলে আমি এখানে কি বলতে পারি, ও, ওঠা ইংরেজি, আমি এখানে গেট না বলে এখানে রাইজ বলি, হ্যাঁ, মানে উঠে যায় তো, হু রাইজেস আর্লি, এটা বললে মনে হয় বেশি ভালো হয় আমার কাছে। RISES এটা বসে, হ্যাঁ। এরপরে আমি গেটটা বসাই, গেট মানে তো পাওয়া। সো দ্য পারসন হু রাইজেস আর্লি ইন দ্য মর্নিং গেটস এনাফ টাইম, গেটস এনাফ টাইম। এবার এই যে সময় ও বেশি পায়, এই যে একটা ও লেখা আছে না, এর জন্য আপনি এই ফ্রেজাল ওয়ার্ডটার ব্যবহার করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে কি হলো, আমি যদি একটু দেখি টোটাল সেন্টেন্সটা, প্র্যাকটিস আপ, প্র্যাকটিস করেন, দেখেন বুঝতে পারবেন। The person who rises early in the morning gets enough time as well. The person who rises, যে ব্যক্তি who rises early in the morning, সকালে ঘুম থেকে ওঠে, gets enough time as well, অর্থাৎ সময়ও বেশি পায়, সময়ও বেশি পায়। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আমাকে ভালোভাবে কভার করতে হবে। এরপর দেখেন বলছে, যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো করতে পারে। এই যে কথাগুলো না, যে, সে, যে ব্যক্তি, এগুলোর জন্য আমার কিন্তু সবসময় এই কথাটা মনে রাখবেন, এগুলো এইভাবে লিখতে হয়। দেখেন, যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি, হি মানে সে, এবার কে, ওই যে, হি মানে সে, এবার কে, ওই যে, মানে কি বোঝেন, হি হু গেটস, হি হু গেটস আপ, হি হু গেটস আপ আর্লি, বা কি বলতে পারি এখানে আমি, হ্যাঁ, হু গেটস আপ আর্লি। এরপরে কি, শেষ করতে পারে, করতে পারা, অর্থাৎ এখানে মডাল ভার্ব ক্যানের ব্যবহার হবে। মডাল ভার্ব কিসের ব্যবহার, ক্যানের। ক্যান ফিনিশ, শেষ করা, মেইন ভার্বটা ফিনিশ, অল হিজ ওয়ার্ক, সব কাজ, টাইমলি বা ইন টাইম। কি লিখলাম একটু দেখেন, হি হু গেটস আপ আর্লি, হি হু গেটস আপ আর্লি, যে খুব সকালে ঘুম থেকে ওঠে, ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্কস ইন টাইম, ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম, এখানে ইজ দেওয়ার দরকার নেই, ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম। এইভাবে এই সেন্টেন্স গুলো কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, এই যে বাক্যটা না, দেখেন এখানে কোনো সাবজেক্ট আছে, এখানে বলছে যে যে ব্যক্তি দৈনন্দিন কাজ সম্পাদন করে, বা যে ব্যক্তি ঘুম থেকে ওঠে সে দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারে, এরকম কোনো কিছু কিন্তু এখানে লেখা নেই। এখানে জাস্ট কি লেখা আছে, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন সম্পাদন করা যায়। তাহলে এইটা কি জানেন, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট এখানে অ্যাক্টিভ নেই, অবজেক্টটাই মূলত সাবজেক্ট। অবজেক্ট কিভাবে পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, তাহলে কি সম্পাদন করা যায়, দৈনন্দিন কাজ, ইংলিশ কি হবে, ডেইলি অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস। এরপর করা যায়, করা যায়, কথাটা বলছেন, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। তাহলে আমি বলতে পারি ডেইলি অ্যাক্টিভিটিস আর পারফর্ম, সম্পাদন করা যায়, আর পারফর্ম।
মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা আসে। বাট এটাকে আমার মতে মানে অন্যান্য যে সেন্টেন্স গুলো এখানে আছে, এই আর্টিকেলে অন্যান্য যে সেন্টেন্স গুলো আছে, সেই সেন্টেন্স গুলো বিবেচনা করলে এটা যদি আমি ক্যান দিয়ে করি সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে সেন্টেন্সটা এরকম হওয়া উচিত ছিল যে সকালে যদি ঘুম থেকে কেউ ওঠে তাহলে কি করা যেতে পারে, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজগুলো সম্পাদন করা যেতে পারে। বাংলাটা এরকম হওয়া উচিত ছিল। অর্থাৎ আমি যদি এখানে এইভাবে দেই যে ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম, ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম, এরপর কি আছে যে মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে উইথ প্রপার কনসেন্ট্রেশন বা উইথ, আপনি এরকম বলতে পারেন ইন কনসেন্ট্রেশন, with keen concentration. Daily activities can be performed, or you can also say are performed with keen concentration. বিশেষ করে, তাহলে এই বিশেষ করে ইংরেজি কি, স্পেশালি ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে এটা এরকম ভাবে বলা যায় যে পারফর্মিং ফজর প্রেয়ার বা আফটার পারফর্মিং ফজর প্রেয়ার ওয়াকিং ইজ গুড ফর হেলথ। কি বলতে পারি, বোঝেন, ভালোভাবে বোঝেন, আমরা অনেকে এগুলো পারি না। especially after performing fajr prayer, huh? After performing fajr prayer, fajr prayer is good, sorry, walking subject antho, walking is good for health। আশা করি এই যে ক্লাসটা আমি দেখাচ্ছি বা নিচ্ছি, যদি আপনারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন এবং ক্লাসটা কমপ্লিট করতে পারেন ধৈর্য ধরে, তাহলে আজকের পর থেকে ট্রান্সলেশন নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। কারণ এরপর আমি আরো অ্যাডভান্স ট্রান্সলেশনে আসবো, সেগুলো আশা করি আপনারা পারবেন যদি আমার আজকের ক্লাসটা বুঝতে পারেন। কি লিখলাম, স্পেশালি আফটার পারফর্মিং ফজর প্রেয়ার ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে আমরা এখানে ভেঙে ভেঙে যদি এইগুলোকে ট্রান্সলেট করি, সবকিছু আরেকবার হাইলাইট করি, দেখেন সকালে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড আ গুড হ্যাবিট। তো এখানে আমার একটি ভালো অভ্যাস, তার মানে এখানে যে বাংলাটা আছে সেইটারই ইংলিশ দেওয়া, কিন্তু আমার তো এটা দিলে হবে না, আমার তো ভার্ব বসাতে হবে। এই জন্য সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট। ভোরের আবহাওয়া থাকে নির্মল এবং বিশুদ্ধ, দ্য ওয়েদার অফ ডন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর, দ্য ওয়েদার অফ ডন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পার্সন হু রাইজেস আর্লি gets enough time as well, সে সময়ও বেশি পায়। The person who rises early gets enough time as well, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সময়ও বেশি পায়। তো বাক্যে যখন যে বা সে থাকবে, সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, এবং এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে, এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে যাকে আমরা ক্লজ বলি। অর্থাৎ দ্য পার্সন হু রাইজেস আর্লি, এইটা একটা ক্লজ বা বাক্যাংশ। ওকে, যে নিয়মিত পড়াশোনা করে, মানে এই ধরনের আরো কিছু বাক্য এখানে দেওয়া আছে, দেখেন একটু। যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি হু স্টাডিজ রেগুলারলি, অর্থাৎ এটা একটা ক্লজ, অর্থাৎ সাবজেক্ট কিন্তু হি, মেইন ভার্ব ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট, মানে হি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট, সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। এবার কে, যে নিয়মিত পড়াশোনা করে, হু স্টাডিজ রেগুলারলি, এই ধরনের সেন্টেন্স গুলো পড়া শেখেন, আপনি নিজের 5টা সেন্টেন্স এরকম তৈরি করেন। যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট, হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম, হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম। দৈনন্দিন কাজ, ডেইলি অ্যাক্টিভিটিস সম্পাদন করা যায়, ক্যান বি পারফর্ম মনোযোগ দিয়ে, উইথ কিন কনসেন্ট্রেশন। সো ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। নোট,
এখানে সাবজেক্ট না থাকায় প্যাসিভ দ্বারা বাক্যটি গঠিত হয়েছে। দেখছেন এই পিডিএফ ফাইলটা কত সুন্দরভাবে অর্গানাইজ করে দেওয়া। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন, তাহলেই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারবেন। আর এই প্র্যাকটিক্যাল জায়গাটায় যদি না আসেন, আপনি কখনোই ওই একটা জায়গায় পড়ে থেকে বেসিক লেভেলে থেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না, পারবেন না, পারবেন না। এইগুলোই অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ। ভাষা শিখতে গেলে এই জায়গাটায়, এই অ্যাডভান্স লেভেলে আপনাকে আসতে হবে। বিশেষ করে স্পেশালি আফটার পারফর্মিং ফজর সালাত, walking is very good for health. Okay, so especially after performing fajr salat, walking is good for health. Here you can see the early rising from the bed is a good habit. The weather of dawn remains fresh and pure. He who rises early gets enough time as well. He who gets up early can finish all his work in time. Daily activities can be performed with keen concentration. Especially after performing Fajr Salat, walking is very good for health. I hope you have understood about all the things of this translating sentences or article. ওকে, সো এখন আরেকটা আছে, আমরা এইটা করে আরেকটা পার্টের ভিতরে মুভ করবো। আমরা এইটা একটু দেখি যে করতে পারবো কিনা, কারণ এইটা টেন্সটা একটু চেঞ্জ। বাট এই পর্যন্ত যতটুকু বললাম, যতটুকু আপনাদেরকে দেখালাম, আলোচনা করলাম, আপনারা কি মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছেন? কিছু শিখতে পেরেছেন? কনসেপ্ট পেয়েছি। নতুন কিছু জানতে পেরেছেন? পাইছি। ক্লাসটা কি ভালো লাগছে? মনে হচ্ছে যে না, আমার সময়টা কাজে লাগছে, আমি কিছু শিখতে পারছি, আর 5টা ক্লাসের থেকে ভালো কিছু পাচ্ছি, এরকম কি মনে হচ্ছে? স্যার অবশ্যই এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন, আমি জানি না আপনারা আগে শিখছেন কিনা, বাট এই যেটা আমি শেখাচ্ছি এটা একদিন শিখলে হয় না, বুঝতে পারছেন? এই রাইটিং এর উপর আমার 10টা ক্লাস আছে। তো অ্যাটলিস্ট যদি 4টা ক্লাসও আপনি করতে পারেন, 10টাও লাগে না, সর্বোচ্চ 4টা। বিশ্বাস করেন, আপনি যে কোনো বই থেকে ট্রান্সলেট, বাংলা সেন্টেন্স ট্রান্সলেট করতে যান ইংলিশে, আপনি পারবেন, কেউ আটকাতে পারবে না। ইভেন গ্রামেটিক্যালি কোনো মিস্টেকও হবে না। সো এই জায়গাটাতে আমাদের আসতে হবে। ঠিক বলছি কিনা? একদিনে কি হয় বলেন? একদিনে সব সম্ভব? অন্তত 3টা 4টা ক্লাস করলে। ওকে, তাহলে আমি আরেকটা সেন্টেন্স একটু দেখাই। ক্যামেরাটা অফ করে দিই, টায়ার্ড লাগতেছে। মানে এই করুণ চেহারা আপনাদের সামনে দেখাবো না। এখান থেকে দেখেন। আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আ পিকনিক আই এনজয়েড, এটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে। কেউ কি করেছেন আপনারা? নিজে থেকে করার চেষ্টা করেছেন? একটু বলেন তো। হ্যাঁ, কেউ বলতে পারবেন কথা টপিকটার উপরে? কেউ হয়তো করেননি, করছেন? বলেন। ফ্রি ক্লাস তো স্যার কেউ। স্যার গত ক্লাসটা করতে পারিনি হ্যাঁ, স্যার। তো ফ্রি ক্লাস তো কেউ এই জন্য মনোযোগ দেয় না, এই জন্য ফ্রি ক্লাস নিয়ে কোনো লাভ হয় না। বাট আপনারা আমার পেইড কোর্স দেখছেন, যাদেরকে প্রেজেন্টেশন দিয়ে ওই প্রেজেন্টেশন শেষ হয় না, রাত 1টা 1:30 বেজে যায়, তারা স্পিকিং করতেই থাকে করতেই থাকে, আমি থামাতে পারি না। প্রত্যেকটা স্টুডেন্ট কথা বলে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা স্টুডেন্ট। তো এই যে আমি ক্লাসটা নিচ্ছি না, আপনি দেখতেছেন কত কিছু বললাম, কত গ্রামারের ফাংশন বললাম, দেখালাম। দেখেন, যত ভালো ক্লাস নেই, যত ভালো টিচারের কাছে আপনি ক্লাস করেন, একটা জিনিস মনে রাখেন, 1000টা ক্লাস করলে কোনো লাভ হয় না যদি না আপনার মুখ দিয়ে কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। এটা একটা ভাষা, আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন। এটা সায়েন্স না, এটা ম্যাথ না, যে টিচার শেখাচ্ছে, আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছি, শুনতেছি, শিখতেছি। অনেকেই মনে করে আমি তো ভোকাবুলারি জানি না, আমি তো গ্রামার বুঝি না, আগে ভালো করে দেখি, সব শিখে নেই, তারপরে বলবানি বা লিখবানি। ওই যারা এটা মনে করে না, সারা জীবনেও তাদের শেষ হয় না। কথা বলা শুরু করে দিতে হবে। আপনি কি শিখছেন? ইংরেজি শিখছেন। আমি কি করতেছি? আপনাকে শিখাচ্ছি। আমি কে? আপনার টিচার। মানে আমি কি করছি? টিচিং দিচ্ছি। টিচিং মানে কি? টিস। টিস মানে কি? শেখানো। লার্ন মানে কি? শেখা। টিস মানে শেখানো, মানে কি বোঝেন? পজিটিভ ভার্ব, এটা একটা। পজিটিভ ভার্ব মানে কি জানেন? সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যে কাজটা করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। অর্থাৎ আই এম টিচিং ইউ, আমি আপনাকে শেখাচ্ছি, বাট শিখবে কে? আপনি। কথা বলবে কে? আপনি। লিখবে কে? আপনি। কার মুখ থেকে কথা বের করবেন? আমার। আপনার। কার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট হবে? আপনার। একটা টপিকের উপর প্রেজেন্টেশন দেন, অ্যাটলিস্ট একটা টপিকের উপর কথা বলেন, ভুল হয় হোক,
একদিন কথা বলতে পারলে পরের দিন কনফিডেন্ট পাবেন, বারবার বলতে ইচ্ছা হবে, নিজের ভিতরে প্লেজার কাজ করে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট পেইড কোর্সের ওই, আপনি ওই আমার ইউটিউব চ্যানেলে গেলেও পেইড কোর্সের অনেক ক্লাস দেখতে পারবেন। বেশিরভাগ ক্লাসে আনলিস্টেড করা থাকে, যারা পেইড বেস স্টুডেন্ট তারা পায়, বাট অনেকগুলো ক্লাস আছে পাবলিক করা পেইড কোর্সে। প্রত্যেকটা স্টুডেন্ট দেখবেন প্রতিদিন গতকাল স্পিকিং করছে। এবং আমার লেখা এই যে বইটা, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে 10টা রিডিং স্টোরি আছে, মরাল স্টোরি। অনেকে হয়তো আপনার বইটা কিনেছেন। তো এই বইটার ভিতরে যে স্টোরি গুলো আছে সেগুলো আমি প্র্যাকটিস করাই, ওরা তার উপর ইনডাইরেক্ট স্পিকিং করে। অর্থাৎ আপনাকে কথা বলতে হবে। কি বললাম, টিজ শব্দটা কি? পজিটিভ ভার্ব, কজ। পজিটিভ বোঝেন? আমি যদি বলি ডাক্তার রোগীকে ওষুধ খাইয়েছিল, ইংলিশ করতে পারেন? পারবেন না ট্রান্সলেট করতে, যদি আপনি পজিটিভ ভার্বের ব্যবহার না জানেন। মনে করেন একটা ডাক্তার রোগীকে ওষুধ খাইয়েছে। এখন বলেন তো, ডাক্তার কি নিজে হাতে করে ওষুধটা খাওয়ায়? ডাক্তার রোগীকে ওষুধ খেতে বলে, ইনস্ট্রাকশন দেয়, আদেশ দেয়, নির্দেশ দেয়। ওষুধটা খায় কে? রোগী নিজে হাত দিয়ে ধরে খায় না ওষুধ? মোস্ট অফ দ্য টাইম এটাই হয় না? রোগী নিজেই তো ওষুধ খায়, খাওয়ায় কে? আমি বলছি ডাক্তার খাওয়ায়। ডাক্তার খাওয়ায় মানে ডাক্তার কিন্তু হাতে তুলে খাওয়াই দেয় না, খেতে বলে ওই মানুষটাকে। So, আমি কি করতেছি? সেম কাজটা আমি আপনাকে শিখতে বলছি, আমি শেখাচ্ছি, বাট শিখবেটাকে, কাজটা কার? আপনার। আপনি যতই ইলিটারেট থাকেন, যতই দুর্বল থাকেন, আপনার যদি একটা প্যাশন থাকে, একটা হবি থাকে, আমি ইংলিশ শিখবো, আমি ইংলিশে কথা বলবো, আমি ইংলিশে এক্সপার্ট হব, আপনি পারবেন। ইংলিশ কঠিন কিছু না, খুব সহজে এটা পারা যায়। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। বাট কিভাবে প্র্যাকটিস করবেন? ইউ হ্যাভ টু মেনটেইন কারেক্ট সিকোয়েন্স, কারেক্ট স্ট্র্যাটেজি, কারেক্ট টেকনিক। তার জন্য আমি আছি। আমি আপনাকে কারেক্ট স্ট্র্যাটেজিস গুলো বলে দিব, কারেক্ট টেকনিক গুলো বলে দিব। জাস্ট আপনি প্র্যাকটিস করবেন, আপনার মুখ দিয়ে কথা বের করবেন, আপনি নিজে ট্রান্সলেট করবেন, নিজে কনভারসেশন প্র্যাকটিস করবেন। তা না হলে আপনি যত ভালো টিচারের কাছে পড়েন, হাজারটা ক্লাস করেও কিচ্ছু হবে না। শেখাচ্ছে, আপনি শিখতেছেন, ওই চলে গেলেন, ওই শেখা শেষ। ওতে লাভটা কি? আপনাকে আউটপুট দিতে হবে, কাজ করতে হবে। মেইন কথা হচ্ছে এটা। এটা যে পারে, সে কোনো কোর্সও করা লাগে না, টিচারের কাছেও যাওয়া লাগে না। যে একবার কথা বলা শুরু করে সে এমনিতেই পারে। আর যে বলে না, ও হাজার জায়গায় যেও তার লাভ হয় না। বুঝছেন? মেইন কথা এটা মিলাই দেখবেন আমার কথা সত্য কিনা। অর্থাৎ কথা বলা শুরু করতে হবে, কাজ করতে হবে। এই যে আমি গতকাল কত সুন্দর করে দেখাই দিছি যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। গত ক্লাসটা আপনারা দেখছেন, পিকনিক আই এনজয়েড, এটার উপরে। আপনি একটা আইএলটিএস এর কোর্সে এরকম একটা ক্লাস করে আসেন তো। অনেকে 20,000 25,000 টাকা দিয়ে আইএলটিএস কোচিং এ ভর্তি হয়। একটা ক্লাস একটা টিচারের কাছে আপনি করে আসেন তো, কেউ দেখাবে না। কারণ ওই ধরনের প্যাসেজ অ্যানালাইসিস হয়তো সবাই করতে পারে, বাট আরেকজনকে বুঝাই দেওয়া, আরেকজনকে শিখাই দেওয়া, সব টিচার সেটা পারে না। এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক পরিশ্রম হয় এটা করতে গেলে। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, আমি আরেকটা ট্রান্সলেশন একটু দেখাই, তারপর বাদ বাকি বিষয় নিয়ে কথা বলবো। এখানে দেখেন লেখা আছে, আগে আমরা একবার একটু বাংলাটা পড়ে যাই, হ্যাঁ। গত মাসে আমি আমার ছেলের একমাত্র জন্মদিন পালন করেছিলাম। দেখছেন, করেছিলাম, তার মানে এটা কোন টেন্স? পাস্ট টেন্স কিন্তু। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পর কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। যখন কেক কিনে ফিরে আসছিলাম, তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, যে আমার বাড়ির দিকে আসছিল। কিভাবে আপনি এগুলোকে ট্রান্সলেট করবেন? আসেন আমরা ভেঙে ভেঙে করা শিখি। প্রথমত প্রথমত আপনি একটা সাবজেক্ট নেন। সাবজেক্টটা কি? আগে যদি আমি এই সবগুলো ওয়ার্ডের মানে এই যে ফ্রেজ গুলো আছে, এই ফ্রেজের অর্থগুলো আমি আপনাদের বলি। যেমন গত মাসে, এটার ইংলিশ কি? লাস্ট মান্থ। এরপরে আমি, ইংরেজি কি? আই। এরপরে আমার একমাত্র ছেলে, মাই অনলি সানস, ছেলের জন্মদিন। তাহলে এগুলো সব একসাথে আসবে, মানে আমার একমাত্র ছেলের জন্মদিন। এই সবগুলো ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই এই কানেকশনটা আমি আপনাকে বুঝতে বলছি। এই যে ফ্রেজ, হ্যাঁ, আমার একমাত্র ছেলের জন্মদিন, এতটুকুর ইংলিশ কি? মাই অনলি সানস বার্থডে। পালন করা, পালন করা ইংরেজি সেলিব্রেট বা অবজার্ভ, যে কোনো একটা বলতে পারেন। তাহলে আপনি আগে সাবজেক্ট বসান আই, এরপরে ভার্ব বসাবেন।
ইংলিশে কি হয়, সাবজেক্টের পরেই ভার্ব, বাংলায় ভার্ব কোথায় থাকে, লাস্টে। তাহলে আই অবজার্ভ, আমি পালন করেছিলাম, আই অবজার্ভ, অথবা আই সেলিব্রেটেড। এবার আমি কি পালন করেছিলাম, মাই অর্থাৎ আমার, অনলি একমাত্র ছেলের জন্মদিন, ছেলে ইংরেজি সান, ছেলের এই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, অনলি সানস। এরপর কি, বার্থডে। কি লিখলাম তাহলে, বোঝার চেষ্টা করেন। আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে। এরপর কি, গত মাসে, লাস্ট মান্থ। এই লাস্ট মান্থ আপনি শুরুতেও দিতে পারেন, শেষেও দিতে পারেন। এটা কি, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই সেন্টেন্সটা আমার এখানে শেষ। এইবার কি বলছে, জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। তাহলে এইটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটা পরিষ্কার করার প্রয়োজন হয়। আমার নতুন পেইড ব্যাচ শুরু হবে 17 তারিখ থেকে, আজকে 14 তারিখ, রাত 9টায় ক্লাস 10 থাকবে, রাত 9টা থেকে 10টা। কারণ আমার রাত 10টায় 3 দিন 3 দিন করে অন্য 2টা ব্যাচ আছে, পেইড ব্যাচ, যেটার ক্লাস আমি আজকে 10:30টায় নিব, তার আগে আপনাদের শেষ করব। তো যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, নিজের ভিতরে যদি কনফিডেন্ট পান, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াই, এবং পেইড কোর্সে আরো ওয়েল এনভায়রনমেন্ট আপনি পড়তে পারবেন। আমি অনেক পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্টকে পড়াই। যদি আপনার মনে হয় আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন। কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এই কোর্সটা থাকবে। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং এতটুকু বলতে পারি, আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই কোর্সটা অনেক ইফেক্টিভ হবে। যারা বিসিএস ব্যাংক জব অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা হাউস ওয়াইফ, টিচার, অফিসার, প্রত্যেকের জন্য, যারা ইমিগ্রান্ট আছেন, ল্যাঙ্গুয়েজটাকে আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন, এতটুকু বলতে পারি। আমরা অনেকেই গ্রামার শিখি, রুল শিখি, স্ট্রাকচার শিখি, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি না, সেইটাই কিন্তু আমি নিয়ে আসি। তো যদি মনে হয় আমি গোছানো পদ্ধতিতে এগোতে চাই, প্রফেশনালি শিখতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। 3 মাসের কোর্স, 70টা ক্লাস 3 মাসের ভিতরেই কাভার হয়ে যাবে। শনি সোম বুধ শুক্র সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, 1 ঘন্টা ক্লাস টাইম, রাত 9টা থেকে 10টা। প্রত্যেকটা ক্লাস শেষে আপনি রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। একবারে দিতে পারেন, না পারলে আমি এই সুযোগটাও রাখি, 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাসে আপনি ভর্তি হতে পারবেন। আর এই 2,000 টাকার ভিতরেই আপনি সম্পূর্ণ কোর্সটা করবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, অন টু ওয়ান সেশন থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ, একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে এই 2,000 টাকার ভিতরে 3 মাসে আপনি যদি না শিখতে পারেন, পরবর্তীতে আপনার আরো সময় লাগে, আপনি আরো সময় নিতে পারবেন, নতুন কোনো পেইড ব্যাচের সাথে যুক্ত হতে পারবেন, অর্থাৎ বাড়তি কোনো টাকা পে করতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। সেইভাবেই আমি শিখিয়ে থাকি, এবং একদম বেসিক থেকে যে যতই দুর্বল হন না কেন, আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তো দেখেন, আহ জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। তাহলে আমরা এটা কি বলতে পারি, সাবজেক্টে ড্রয়িং রুম, তাহলে দা ড্রয়িং রুম। একটা জিনিস এবার একটু এখানে বোঝেন, আমি কিন্তু এটা বলছি না যে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করি বা করেছিলাম, বা আমার বাড়ির কাজের লোক ড্রয়িং রুমটা পরিষ্কার করেছিল। এখানে জাস্ট লেখা ড্রয়িং রুমটা পরিষ্কার করার প্রয়োজন হয়। এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, প্যাসিভ ভয়েস। দ্য ড্রয়িং রুম নিড টু বি ক্লিন, সেন্টেন্সটা আমার এরকম হবে। বোঝার চেষ্টা করেন, প্রয়োজন হয়, দ্য ড্রয়িং রুম নিডেড, সরি, নিডেড টু বি ক্লিন, দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন। ওকে, এরপর কি, জন্মদিন উপলক্ষে, এই ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে, অন দা অকেশন, অন দা অকেশন অফ বার্থডে। কি লিখলাম তাহলে, অন দা অকেশন অফ বার্থডে, দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন অন দ্য অকেশন অফ বার্থডে।
আচ্ছা, করার প্রয়োজন হয়, এটা প্রেজেন্ট টেন্সে লিখবো না পাস্ট টেন্সে লিখবো? সেন্টেন্সটা এইভাবে না দিয়ে আমি, আচ্ছা এটা ঠিক আছে, সমস্যা নেই, থাক, পাস্ট টেন্সে হবে যেহেতু আগের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এর পরেরটা দেখি। আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। দেখেন, এইখানে কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেন। আগে একটা সাবজেক্ট নিয়ে আসেন, আই, এবার ভার্ব নিয়ে আসেন। আমি গিয়েছিলাম, বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে বলছি? লাস্টে থাকে, তাহলে আই ওয়েন্ট। এবার কি বা কাকে দ্বারা উত্তর আসবে না, মানে আমার এখানে অবজেক্ট নেই। অ্যাডভার্ব হবে যে আপনি কোথায় গিয়েছিলেন। বলছে যে স্থানীয় কনফেকশনারিতে, সাবজেক্ট আর ভার্বের পর লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন। আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম, এই যে স্থানীয় কনফেকশনারি, এইটা আগে বসান সাবজেক্ট আর ভার্ব বসানোর পর। তারপরে এইটা বসান যে কেক কেনার উদ্দেশ্যে। তারপরে এইটা বসান যে ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর। এইভাবে আপনি লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন, ঠিক আছে? তাহলে আই ওয়েন্ট টু দা লোকাল কনফেকশনারি, লোকাল, স্থানীয় ইংরেজি আমরা লোকাল বলতে পারি, কনফেকশনারি। আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি। এরপর হচ্ছে কেক কেনার উদ্দেশ্যে, উদ্দেশ্যে বলতে আমরা একটা ফ্রেজের ব্যবহার করতে পারি, ইন অর্ডার টু বাই, অথবা আপনি পারচেস বলতে পারেন, এটা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইন অর্ডার টু পারচেস কেক, কি লিখলাম? আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। এরপর কি আছে? আমার ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর। দেখেন, পরিষ্কার করার পর, একটা কাজ করার পর এখানে হ্যাভিং প্লাস ভি থ্রি এর ব্যবহার করা যায়। একটা কাজ করেই আরেকটা কাজ করা, পারফেক্ট পার্টিসিপল বল। কেমন জানেন? আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, এখানে আমরা এটুকু বলতে পারি, আফটার হ্যাভিং ক্লিন, হ্যাভিং প্লাস ভি থ্রি। যেমন আহ, ক্লাসটা শেষ করে আমি তোমাকে কল করব, মনে করেন আপনি এখন আমার ক্লাসে আছেন, হ্যাঁ, এখন আপনাকে একজন কল দিচ্ছে, আপনি তার ফোনটা রিসিভ করতে পারছেন না যেহেতু আপনি ক্লাসের ভিতরে আছেন। তো আপনি তাকে এই কথাটা বলছেন যে ক্লাসটা আহ এই দেখুন, পারছেন না, তো আপনি তাকে এটা বলছেন যে ক্লাসটা শেষ করে আমি এখন একটা ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে আমি তোমাকে কল করব। তো এটা কিভাবে বলতে পারি? যে আফটার having completed the class, having completed the class, I will call you. So তেমন, I went to the local confectionery in order to purchase cake after having cleaned my room. Even এই যে অংশটুকু, এটা আপনি শুরুতেও নিতে পারেন, যে after having cleaned my room, I went to the local confectionery in order to purchase cake. ওকে, এরপর দেখেন, যখন কেক কিনে ফিরে আসছিলাম, এই যে একটা কাজ হচ্ছিল কন্টিনিউয়াস সেন্সে, এখানে ওয়াইল এর ব্যবহার করা যায়, ওয়াইল, অনেকে এটার ব্যবহার জানেন না। তখন আমি বহুদিনের পুরাতন এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। দেখেন, এখানে তিনটা, একটা বাক্যের ভিতর আলাদা তিনটা ক্লজ। তিনটা ক্লজ মানে কি? আলাদা তিনটা সাবজেক্ট এবং ভার্ব। একটা হচ্ছে যখন কেক কিনে ফিরে আসছিলাম, আরেকটা হচ্ছে বহুদিনের বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, আরেকটা হচ্ছে যে আমার বাড়ির দিকে আসছিল। দেখছেন? তাহলে এই কথাগুলো আমি কিভাবে ইংলিশে বলতে পারি বা ট্রান্সলেট করতে পারি, বোঝার চেষ্টা করেন। এটা আমি এইভাবে বলতে পারি যে while returning with the cake I met a friend from my old days coming towards my home। মানে আপনার মেইন সাবজেক্ট ভার্ব একটা, সেটা কি? যে আমি বহুদিনের পুরনো বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম। এটা কিন্তু আপনার মূলত যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেইটা, ঠিক আছে? তাহলে আমি আগে এইটা বসাই যে আই আই মেট, এম ই টি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। আচ্ছা, তার আগে ওইটুকু আমি বসাই ফেলি ফ্রেজ, যে হোয়াইল, হোয়াইল রিটার্নিং, রিটার্ন মানে ফিরে আসা, সো আর ই টি ইউ আর এন আই এন জি, হোয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, দ্য কেক। দেখেন, এইভাবে কথাটা বলা যায়, অথবা while I was returning এটাও বলা যায়, ঠিক আছে? I was returning,
বাট ওইটা না বলে জাস্ট রিটার্নিংটা বলেন, তাহলে একটা ফ্রেজ হিসাবে থাকবে, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, ক্লজ না বসায়। ওয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, আই মেট আই মেট আ ফ্রেন্ড I met a friend from my old days, from my old days, from my old days। এবার কি, আমার বাড়ির দিকে আসছিল কে? সেই বন্ধুটা। তাহলে এখানেও আমার এরকম ভাবে বলা যায় যে হু ওয়াজ কামিং, বাট আপনি ওইটা না দিয়ে জাস্ট কথাটাকে এইভাবে বলেন যে কামিং টুয়ার্ডস মাই হোম। কোনো একটা দিকে আসা বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। টুয়ার্ডস দিকে বোঝায়, আনসার্টেন ডেস্টিনেশন, কামিং টুয়ার্ডস মাই। দেখেন এই বাক্যটা আমি কি লিখলাম, একটু বোঝার চেষ্টা করেন। ওয়াইল রিটার্নিং উইথ কেক, ওয়াইল রিটার্নিং উইথ কেক, আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ কামিং টুয়ার্ডস মাই হোম। এরকম একাধিক ক্লজ যদি পান, এইভাবে সেন্টেন্স গুলো করার চেষ্টা করবেন। অর্থাৎ ভার্বটাকে নন ফাইনাইট করবেন, জেরান্ট করবেন, ফ্রেজে পরিণত করবেন, একটা মেইন ক্লজ রাখবেন, একটা মেইন সাবজেক্ট ভার্ব রাখবেন, সিম্পল সেন্টেন্সের ভিতর কমপ্লিট করার চেষ্টা করবেন। পারেন কমপ্লেক্স থেকে সিম্পল করা, সিম্পল থেকে কমপ্লেক্স করা, এইটা করা শিখতে হয়। সো আমি যদি ভেঙে ভেঙে এই যা যা করলাম এইটুকু আরেকবার হাইলাইট করি আপনাদের সামনে। দেখেন, গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। লাস্ট মান্থ, পালন করা ইংরেজি অবজার্ভ। আমার একমাত্র ছেলের জন্মদিন, মাই অনলি সানস বার্থডে। তাহলে লাস্ট মান্থ আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে। আমি এই লাস্ট মান্থটা শেষে দিয়েছিলাম, লাস্টে বসাবেন, এটা বেশি ভালো হবে। ঠিক আছে? দেখেন এখানে একটা নোট বলছে যে লাস্ট মান্থ থাকায় ভার্ব পাস্ট ফর্মে হয়েছে। রুল অনুযায়ী সেন্টেন্সে লাস্ট, ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াসলি, বিফোর, এগুলো থাকলে পাস্ট টেন্স হয়। আর যেহেতু এখানে করেছিলাম লেখা, ওইটা দেখে আমি বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে। এরপর কি বলছে দেখেন, যে জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন। হ্যাঁ, অন দ্য অকেশন অফ বার্থডে, দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন অন দ্য অকেশন অফ বার্থডে। এবার বলছে দেখেন, আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পর কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। তাহলে এটা কিভাবে ট্রান্সলেট করছি? এই যে ফ্রেজ ধরে ধরে এগোতে হবে। পরিচ্ছন্ন করার পরে, আফটার হ্যাভিং ক্লিনড আমার ড্রয়িং রুম, মাই ড্রয়িং রুম, আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি, আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। পাস্ট টেন্স, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। অনেকে ডিড গো, ওয়াজ গো, গো ওয়েন্ট, এরকম এইসব বলে ফেলে, বাট না। কেক কেনার উদ্দেশ্যে, ইন অর্ডার টু পারচেস কেক। তাহলে কি বলছে? আফটার হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। আর এই অংশটুকু আমি বলছি লাস্টেও বসাতে পারি, যে আমরা কি বলতে পারি, I went to the local confectionery in order to purchase cake after having cleaned my drawing room. এরপর এরকম আরো কিছু সেন্টেন্স আছে, ওই যে বলছি না হ্যাভিং প্লাস ভি থ্রি। যেমন হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো অ্যাব্রোড, কম্পিউটার শিখিয়ে আমি বিদেশে যাব। ওই যে বললাম না, যে হ্যাভিং ক্লিনড মাই রুম আই উইল কল ইউ, হ্যাভিং কমপ্লিটেড দ্য ক্লাস আই উইল কল ইউ। এইভাবে হ্যাভিং সিন মি দ্য কিডস র্যান অ্যাওয়ে, আমাকে দেখেই বাচ্চারা দৌড়ে পালালো। এই হ্যাভিং এর দারুণ একটা ব্যবহার আছে আমার লেখা এই বইটাতে। আমি পিপাসা নিবারণের জন্য বিসমিল্লাহ বলে পানি পান করি, এটা আরেকটা সেন্টেন্স। এবং পান করার পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। By saying Bismillah, I drink water to quench my thirst, and after having done, thanking to the Almighty Allah, express Alhamdulillah. So দেখেন, যখন কেক কিনে বাড়ি আসছিলাম, আমি আমার বহুদিনের পুরাতন এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, যে আমার বাড়ির দিকে আসছিল। While returning with the cake, I met a friend my old days coming towards my home. While returning with the cake, I met a friend from my old days coming towards my home. এখানে একটা নোট আছে, while এর পর ভার্বের সাথে আইএনজি হয় পরবর্তী অংশে। মিট, এর পাস্ট ফর্ম এমইটি, মেট, এটা একটা ভার্ব, এবং কাম আরেকটি ভার্ব। এজন্য রুল অনুযায়ী পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কামিং হয়েছে। তো দেখেন, এরপর দেখেন,
আহ সম্পূর্ণ সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, আর একটু যদি দেখি। লাস্ট মান্থ আই অবজার্ভ মাই অনলি সন্স বার্থডে, দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিনড অন দ্য অকেশন অফ বার্থডে। After having cleaned my drawing room, I went to the local confectionery in order to purchase cake. While returning with the cake, I met a friend from my old days coming towards my home. আশা করি এই যতটুকু দেখালাম আপনারা, এখানে আরেকটা ইয়ে আছে, আপনারা নিজেরা একটু এটা করেন তো, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন যদি পারেন। মোবাইল ফোন এখন বহুমুখী সুবিধা নিয়ে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে আমাদের নগদ টাকার চাহিদা মেটাচ্ছে। তাহলে চাহিদা মেটাচ্ছে মূলত আমাদের ভার। হ্যাঁ, মেটানো, মেটানো ইংরেজি কি? ফুলফিলিং করা। হ্যাঁ, মোবাইল ফোন প্রযুক্তির অবদানকে আমরা স্বীকার না করে পারি না। এটা হবে এরকম, স্বীকার না করে পারি না, এরকম হবে। আচ্ছা, তো যাই হোক, এই যতটুকু দেখালাম আশা করি আপনারা একটা কনসেপ্ট বা একটা ধারণা পেয়েছেন প্র্যাকটিক্যাল ট্রান্সলেশন সম্পর্কে। আমি আগামীকালও ফ্রি ক্লাস থাকবে আপনাদের। তো নেক্সট ফ্রি ক্লাসে আমি এই ট্রান্সলেশন নিয়ে আরো কিছু ধারণা দিব, আরো কিছু বিষয় আমি ট্রান্সলেট করে দেখাবো। তার সঙ্গে আমি গত ক্লাসের যে রেকর্ডটি দিয়েছিলাম এবং পিডিএফ ফাইলটি দিয়েছিলাম, যারা ক্লাস করেননি রেকর্ড দেখবেন, এবং পিডিএফ ফাইলটি দেখে একটা স্পিকিং টপিক দেওয়া আছে, আ পিকনিক দ্যাট আই এনজয়েড, ওই টপিকের উপর একটা প্রেজেন্টেশন রেডি করবেন। আমি এতটুকু অনুরোধ করছি, এখন যারা উপস্থিত আছেন যদি পারেন করবেন। এটা আমার ভালো না, আপনার ডেভেলপমেন্টের জন্য বলছি, বুঝছেন? এটা করবেন। আপনারা হয়তো আরো অনেক জায়গায় ফ্রি ক্লাস করছেন, দেখেন সবাই তার কোর্স, তার বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত থাকে। আমিও বিজ্ঞাপন দেই না, কোর্স দেই না, এটা আমি বলছি না। ফ্রিতে কখনো শেখা যায় না, ফ্রিতে কেউ আপনাকে দায়িত্ব নিয়ে শেখাবেও না। আমি যদি বলি আমি ক্লাস নিব না, আপনার কিছু করার আছে? আর কেউ গুরুত্ব ওইভাবে দেয় না, ওই ওই লোকটা তো ফ্রি ক্লাস নেয় প্রতিদিন, নেয়, দেখি একটু করে আসি, একটু ভাত খেয়ে আসি, একটু এই করে আসি, ওই করে আসি। কিন্তু দেখেন, আমি বিজ্ঞাপন দেই, কিন্তু কখন? একটা বিষয় পড়ানোর পর, বোঝানোর পর, শিখানোর পর, তারপরে। কারণ আমি চাই আগে আমার স্টুডেন্টরা শিখুক, জানুক, বুঝুক, পারুক, এখান থেকেই শিখে যাক। আমি সেই চেষ্টাটা করি, আমি কোথাও গ্যাপ রাখি না। এর আগেও আপনাদের বহু ফ্রি ক্লাস আমি নিয়েছি, আর এখনো সেই ফ্রি ক্লাস আমি আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা দেখছেন। আর পেইড কোর্সে যারা আছে তারা তো আছে, কিন্তু এই ফ্রিতে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট সত্যিকার অর্থে আসে না। কেন আসে না? কারণ আমি তো কালকে ক্লাস নিয়ে আর নিবো না, তারপরের দিন হয়তো নিলাম, তারপরে আর নিবো না, তারপরে হয়তো আরো 5 দিন পর নিবো, আপনি হয়তো আরেক জায়গায় যাবেন। তো নিজেকে প্রশ্ন করে দেখেন, এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। বাট যদি একটা গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে পারেন, তাহলে খুব কম সময়ের ভিতরে কনফিডেন্টের সাথে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। যারা পেইড কোর্সে আসবেন, আমি তাদেরকে এরকম একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। আমার লেখা বইয়ের পিডিএফ কপিটা আমি দিব। আর এই হার্ড কপি বইটা যারা পারেন অর্ডার করবেন, এটার প্রাইস 500 টাকা। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বই, এই যে আমার হাতে আছে, আপনারা দেখতে পারছেন, এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির করা এই নতুন বইটা, এটা হাতে নিলে বুঝতে পারবেন। ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 120 টাকা। যারা ফ্রি ক্লাস করছেন, ইভেন পেইড কোর্স করছেন, যে কেউ এটা অর্ডার করতে পারবেন, 2 থেকে 3 দিনের ভিতরে আপনার হাতে এটা চলে যাবে। এতটুকু আমি বলতে পারি। এই বইটাও যদি কেউ পড়তে পারেন এবং আমার রেগুলার ক্লাসগুলো করেন, আপনার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় কিভাবে ইংরেজি ভাষাটা শেখা যায় সেটা আমি এই বইটাতে দিয়েছি। হ্যাঁ, গ্রামার, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন সবকিছু আছে এই বইটাতে। 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক আছে, 1200+ ভোকাবুলারি আছে, 10+ রিডিং স্টোরি আছে, 100+ ডায়লগ অর্থাৎ কনভারসেশন আছে, 100+ স্পোকেন ইংলিশ রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে, যেগুলো মোস্ট ইউজফুল, যেগুলো ডে টু ডে লাইফে প্র্যাকটিস করতে পারলে খুব কম সময়ের ভিতরে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। সো এমন কিছু পাবেন না যেটা এই বইটাতে নেই ইংরেজি শেখার জন্য। এবং সবকিছু অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় আমি এই বইটাতে সাজিয়ে দিয়েছি। তো যারা পারেন তারা অর্ডার করতে পারবেন। আর যারা পেইড কোর্স করতে চান, 2000 টাকা কোর্স ফি, আবারও বলছি 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ভর্তি চলছে এখন। সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে নিব। এটা সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের কোর্স, যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। বেসিক থেকে শুরু করব। এবং এই নাম্বারে হচ্ছে আপনারা সেন্ড মানি করে জানাবেন, 01997356957। আর একটা হচ্ছে 01938689196। যারা ইন্ডিয়া থেকে আসছেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস করতে পারবেন।
আর এই দুইটা আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই নাম্বারে নক দিয়ে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে বা একটা স্ক্রিনশট দিলে আমি প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আগামী 17 তারিখ রাত 9টা থেকে ক্লাসগুলো শুরু হবে। যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন। সো এতটুকু বলে রাখলাম। আর কি বলবো, ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে। আগামীকালও সেম টাইমে হার্ট ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। আগামীকাল আমি স্পিকিং এবং কনভারসেশন নিয়ে কথা বলবো। আর আজকের ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল, এই ফাইলটা কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্টেন্ট সেটা তো আপনারা দেখছেন। আমি তো করাইছি, ভেঙে ভেঙে বুঝিয়েছি, তারপরেও সবকিছু ভেঙে ভেঙে ফাইলেই দেওয়া আছে। অর্থাৎ পিডিএফ ফাইল পড়লে এটা টিচারের হেল্প নেওয়াও লাগে না, এত সুন্দর করে সবকিছু দেওয়া। আহ তো যারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করছেন, আশা করি আপনি ব্যর্থ হবেন না, এই জায়গা থেকে ভালো একটা ডেভেলপমেন্ট নিয়েই যাবেন। আর আমি জাস্ট একটা বা দুইটা ক্লাস নেই না, আমি ফ্রি ক্লাস যাদের নেই এমন ভাবেই নেই যাতে করে সে একটা ইমপ্রুভমেন্ট পায়। বাট ফ্রিতে যেটা বললাম অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না, কারণ ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন। আপনাকে স্পিকিং করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, এই ট্রান্সলেশন গুলো আপনাকেই করতে হবে। ভুল হলে আমি ধরাই দিব। নিজে কাজ না করলে টিচার দেখালো, আপনি দেখলেন, শিখলেন, ওইখানে শেষ হয়ে যায়। বাট নিজে করলে ওই জিনিসটাকে ধরে রাখা যায়। এইটা আমার এই স্টুডেন্টদেরকে আমি করাই। তো যারা আসতে চান পেইড কোর্সে এখনো পর্যন্ত জানাবেন, আমি আপনাদেরকে এন্ট্রি করে নিব। এতটুকু বলতে পারি, আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, খুব কম সময়ের ভিতর শিখতে পারবো। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দা